শহরটা পঞ্চগড়। সকাল ৮টা। একটা বড় হলের ডাইনিং টেবিলে দুজন লোক বসেছিল। সেখানে একজন ব্রিটিশ ভদ্র মহিলা, যার বয়স প্রায় ৪৫ বছর। ফর্সা মুখ, প্রায় দুধের মতো, বাদামি চোখ, সোনালি চুল, এবং এই বয়সেও খুব সুন্দরী ছিলেন। যেন সে ৫০ বছরের মহিলা নয়, ২৫ বছরের মেয়ে। তিনি নিজেকে অনেক মেনটেন করত, সেটা সেই মহিলাকে দেখেই বোঝা যায়। আর তার ঠিক সামনে একটা থ্রি পিস বিজনেস স্যুট পরা একটা ছেলে বসেছিল, যার বয়স প্রায় ২৮ বছর এবং দেখতে খুব স্মার্ট এবং আর ড্যাশিং। হালকা বাদামি, হালকা চুল, যা জেল দিয়ে সেট করা, বড় বড় কালো চোখ, লাল ঠোঁট, আর তার সাথে অ্যাংরি লুক। আর তার চারপাশে ৩-৪ জন চাকর দাঁড়িয়েছিল, ঠিক স্ট্যাচুর মতো। Ovi, son, can you stay with your mother for one day, please? No, I cannot. But why, son? I really miss you every time. Please stay with me for one day. Oh, really? মিসেস চৌধুরী? ও সরি, মিসেস ভেল। আপনি কি বললেন? আপনি সত্যিই আমাকে মিস করেছেন, তাই নাকি? আমি আমার মাকে খুব মিস করেছি, যখন সে আমাকে ছেড়ে চলে গেছিল, যখন আমি মাত্র ৫ বছর বয়সের ছিলাম। যখন একটা বাচ্চার মাকে সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তখন তুমি আমাকে ছেড়ে এখানে এসেছো। আর এখানে এসে লুইলভেলকে বিয়ে করে রয়ে গেলে। আমার আর বাবার কথা একবারও ভাবনি। এবং আজ যখন আমি তোমাকে এই মঙ্গলসূত্রটি দিতে এসেছি, তোমার শেষ স্মৃতিটা, যা আমার বাবার কাছে রেখে গিয়েছিল, যা আমার বাবার কাছে খুব মূল্যবান ছিল, কিন্তু তোমার কাছে তার কোনো মূল্য ছিল না। কিন্তু আমার বাবা এটা নিজের কাছে রেখেছিল, শেষবারের মতো তোমার আশার আশায়। সেই জিনিসটা যখন এত বছর পর তোমার কাছে ফেরত দিতে এসেছি, তখন তুমি আমাকে বলো যে তুমি আমাকে অনেক মিস করো, লাইক সিরিয়াসলি। আর আমি একদিন তোমার সাথেই থাকবো। কোনো অধিকার নেই আপনার, বুঝলেন মিসেস? ওকে, প্লিজ কাম ডাউন। দেখো, আমি তখন যা করেছি তা আমার ফিউচারের জন্য সঠিক মনে হয়েছিল। তোমার বাবা একজন ভালো মানুষ ছিলেন, তার খুব সৎ মানুষ ছিল, কিন্তু তার কাছে মোটেও টাকা ছিল না। আমি তার সাথে থাকলে গরিব মানুষের মতো সারা জীবন কাটাতে হতো। আর যখন আমি তার প্রেমে পড়েছিলাম এবং তাকে বিয়ে করেছিলাম, তখন আমার কাছে এটা এতটা কঠিন মনে হয়নি। তারপর যখন আমি আমার ভুল বুঝতে পারি। আর তুমি বুঝতে পেরেছো বিয়ের ৬ বছর পর, আর তুমি সব কিছু ছেড়ে বিদেশে চলে গেলে। ৫ বছরের একটি শিশুকে রেখে কি করে চলে আসতে পারলে? একটিবারও আমার কথা মনে পড়লো না তোমার কাছে? তোমার নিজের সন্তান, নিজের হাজব্যান্ডের উপরে টাকা বড় হয়ে গেল। বাবার কাছে তুমি সব ছিলে, আর তাকে একা করে চলে আসলে। কিভাবে পারলে তুমি এটা করতে? আর এখন বলছো তুমি মিস করো আমাকে, লাইক সিরিয়াসলি? আর তুমি আমার সাথে একদিন থাকতে চাও কেন? অভির কথা শুনে মাথা নিচু করে ফেলেন মহিলা। তখন কালো স্যুট পরা একজন লোক হলের মধ্যে আসে। অভিকে এক নজর দেখে মাথা নিচু করে বলে, বস, কলেজ থেকে দিনের পর এসেছে, লেকচারের সময় হয়ে গেছে, আর কয়েক ঘন্টার মধ্যে আপনার প্রাইভেট জেট আপনাকে রিসিভ করতে এয়ারপোর্টে আসবে, যা ইন্ডিয়া যাবে। ঠিক আছে, ড্রাইভারকে বলো গাড়ি রেডি রাখতে, আমি আসছি। অভির কথা শুনে অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়ার সাথে সাথে অভি মহিলাটির দিকে তাকায়, যে তখনও হতাশ হয়ে দাঁড়িয়েছিল। অভি সেই মহিলার দিকে পা বাড়িয়ে তার কাছে যায় আর তার দিকে এক নজর দেখে। তারপর মহিলাকে জড়িয়ে ধরে বলে ওঠে, ৫ বছরের শিশুটি তার মাকে অনেক মিস করেছে, এবং সে এখনও তার মাকে মিস করে। নিজের যত্ন নিও। এটা বলে পেছন ফিরে না দেখে দ্রুত সেখান থেকে চলে যায়, যেখানে তার গাড়ি পার্ক করা ছিল। অভির আকস্মিক আচরণে মহিলাটি অবাক হয়ে যায়, কিন্তু তারপরেও তার কথা শুনে মহিলার চোখে জল চলে আসে, কারণ সে অভির মাথায় হাত দেওয়ার আগেই অভি চলে গিয়েছিল। অভির গাড়ির বাইরে দাঁড়িয়েছিল দুজন বডিগার্ড,
আর অভি বের হতেই গার্ডরা গাড়ির দরজা খুলে দেয়, যা দেখে অভি চোখে সানগ্লাস পরে গাড়িতে বসে আর সেখান থেকে বেরিয়ে যায়। ভদ্রমহিলা অভিকে চলে যেতে দেখেছিলেন। তার চোখ জল ছিল, কিন্তু তার ঠোঁটে এক সুন্দর হাসি দেখা যাচ্ছিল, যা অভিকে দেখার পর মুখে ফুটে উঠেছিল। অভির গাড়ি চলতে দেখে নিজের মনে বলে উঠলেন, তুমিও তোমার বাবার মতো সেই রকমই হয়েছ, কিউট এবং ইনোসেন্ট। তোমার বাবা তোমাকে একদম তার মতোই বানিয়েছেন। অভির মুখে একটা শান্ত ভাব নিয়ে হাতে একটা ছবি ধরে গাড়িতে বসেছিল, আর সেই ছবি ছুঁয়ে মনে মনে বলে, বাবা, তুমি সত্যি বলেছ, তোমার বউ খুব সুন্দর, ঠিক তোমার বানানো ছবিগুলোর মতো। তার চোখ থেকে কয়েক ফোঁটা জল পড়তে থাকে, যা সে দ্রুত মুছে নেয় আর গাড়ির বাইরে তাকাতে থাকে। কিছুক্ষণের মধ্যে অভির গাড়ি পঞ্চগড়ের নামকরা কলেজের সামনে এসে থামে, যার নাম রিক্টার বিজনেস ইউনিভার্সিটি। অভি গাড়ি থেকে নামতে পড়ার আগেই অভির গার্ডরা এসে গাড়ির দরজা খুলে দেয়। অভি গাড়ি থেকে নেমে ইউনিভার্সিটিতে প্রবেশ করে, যেখানে অভিকে ওয়েলকাম করে ইউনিভার্সিটির ডিন ডক্টর সুন্দরম, যিনি মূলত একজন বাংলাদেশি ছিলেন। আজ ইউনিভার্সিটির ওপেনিং। অভি দেশের একজন টপ বিজনেসম্যান ছিল, তাই তাকে পঞ্চগড়ের বিজনেস কলেজে লেকচারার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। কলেজের বাইরে প্রচুর মিডিয়া জমায়েত হয়েছিল, যা অভির গার্ডরা দ্রুত সরিয়ে অভিকে কলেজ ক্যাম্পাসের ভিতরে নিয়ে আসে এবং তাদের সাইডলাইন করে। অভিও তার গার্ডকে দেখে ডক্টর সুন্দরম ও প্রফেসর ও সিকিউরিটি নিয়ে অভির কাছে যায় এবং তাকে ওয়েলকাম জানায় আর বলে ওঠে। এটা বলে তিনি অভির সাথে হাত মেলায় এবং তাদের ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টদেরকে আগে এগিয়ে দেয়। তারা ব্রিটিশ স্টুডেন্ট ছিল। প্রতিটি কলেজের অনুষ্ঠানে স্টুডেন্টস বা মডার্ন ড্রেস পরে, তবে আজ অভিকে ওয়েলকাম করার জন্য কয়েকজন স্টুডেন্টস শাড়ি পরে হাতে বরণডালা সাজিয়ে তাকে বরণ করে নিল। আর সকল টিচার্সরা ফুলের মালা পরিয়ে অভিকে ওয়েলকাম জানায়। বাইরের দেশে নিজেদের কালচারকে একসেপ্ট করে তাকে এইভাবে বরণ করা হলো দেখে অভির মুখে হাসি ফুটে ওঠে। আজ সে খুব প্রাউড ফিল করছে। একজন বাংলাদেশি হয়ে অভি সেই সমস্ত স্টুডেন্টদের হাত ভাঁজ করে ও মাথা নিচু করে অত্যন্ত শ্রদ্ধার সাথে অভিবাদন জানায়। স্টুডেন্টসরা খুব খুশি এবং হাততালি দিতে শুরু করে। দিন অভিকে একটি বড় অডিটোরিয়ামে নিয়ে আসে, যেখানে অভির লেকচার দেওয়ার জন্য একটি বড় স্টেজ তৈরি করা হয়েছিল আর ডিন এবং অন্যান্য টিচার্সদের বসার জন্য চেয়ার রাখা হয়েছিল। অভির লেকচার ও কিন্তু তার সুদর্শন চেহারা দেখতে স্টুডেন্টদের মধ্যে মেয়েরাই বেশি ছিল। সেই মেয়েরাই একে একে তাকে গোলাপ দিয়ে ওয়েলকাম জানিয়েছিল। অভি তার গার্ডের দিকে তাকিয়ে তাদেরকে গোলাপগুলো গাড়িতে রাখতে বলে। মেয়েরা পাগল হয়ে যাচ্ছিল অভির এত সহজ আর শান্ত স্বভাব দেখে। তার উপরে তার সুদর্শন চেহারা সেই মেয়েদের আরও পাগল করে দিচ্ছিল। অভি ওই সব স্টুডেন্টসদের দিকে তাকিয়ে একটা স্মাইল করে আর স্টেজে মাইকের কাছে আসে। মঞ্চের উপরে 2 জন এবং নিচে 2 জন গার্ড ছিল। অভির কাছে কেউ না যেতে পারে। অভি স্বাভাবিকভাবেই কথা বলতে শুরু করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টুডেন্টস, আমার লেকচার শোনার জন্য তোমাদের সকলকে এত এক্সাইটেড দেখে খুব ভালো লাগছে, কিন্তু আমি চাই তোমরা এটাকে শুধু একটা লেকচার হিসেবে না নিয়ে এই কথাগুলোকে সারা জীবন মনে রেখো। তোমরা যদি জীবনে নিজেদের ভ্যালু বাড়াতে চাও, তাহলে কখনোই তোমার শেখার ক্ষমতাকে হারাবে না, কারণ এই শেখার ক্ষমতাই তোমাকে একদিন তোমার ভ্যালু বলে দেবে। টাকা তো সবাই কামাতে পারে, তা সে একজন ক্লার্ক হোক কিংবা কোনো সুপারস্টার, কিন্তু কার ভ্যালু বেশি, একজন ক্লার্কের নাকি একজন সুপারস্টারের? অফকোর্স সুপারস্টার। তাহলে এই আইডিয়া কোথা থেকে পাবে? আইডিয়া তুমি কোন বাজারে গেলে পাবে না, কিংবা কোনো স্কুলে গেলেও পাবে না। বাজারে শুধু শাকসবজি পাবে আর স্কুলে শুধু বইয়ের জ্ঞানই পাবে, কিন্তু অভিজ্ঞতা থেকে আইডিয়া পাবে, যার একটাই শর্ত, তোমার শেখার ক্ষমতা এবং তোমার আগ্রহ।
অতঃপর দিন আসে অভিকে সিকিউরিটি এবং গার্ডদের সাথে বাইরে পৌঁছে দিতে, আর অনেক সিফট গার্ডের সাহায্যে তাদের গাড়িতে তুলে দেয়। অভি গাড়িতে বসে এয়ারপোর্টের দিকে চলে যায়। অভির পার্সোনাল জেট আছে এবং সে এয়ারপোর্টে পৌঁছে তার পার্সোনাল জেটে করে বাংলাদেশে আসে। অভি এয়ারপোর্ট থেকে বাইরে আসার পর প্যালেসের থেকে আসা গাড়িতে বসে প্যালেসের উদ্দেশ্যে রওনা দিল। অভি নিজের গাড়িতে বসে গার্ডদের সাথে নিজের প্যালেসে যাচ্ছিল। ঠিক তখন তার গাড়িটি দাঁড়িয়ে পড়ে। অভি ড্রাইভারের পাশে বসা তার অ্যাসিস্ট্যান্টকে বলে, কি হলো? গাড়ি দাঁড় করলে কেন? রাস্তার উপর একটা বড় পাথর রেখে দিয়েছে, আমি গিয়ে দ্রুত সেটাকে সরাচ্ছি, আপনি গাড়িতে অপেক্ষা করুন। এইটা বলে অ্যাসিস্ট্যান্টটি গাড়ি থেকে বার হয়ে রাস্তার উপর রাখা পাথরটিকে সরাতে চলে যায়। অভি গাড়ির ফ্রন্ট আয়না থেকে তাকে দেখতে লাগে। অভির গাড়ির পিছনেও আরও দুটো গাড়ি ছিল, যাতে তার গার্ডসরা ছিল। সেই গাড়ি থেকেও কিছু গার্ডস বার হয়ে সেই পাথরটিকে সরানোর জন্য যায়। অভি গাড়িতে শান্তভাবে বসে তার ফোনের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই জিন্স ও কুর্তি পরা একটি মেয়ে কোলে একটা বাচ্চা নিয়ে গাড়ির মধ্যে উঠে পড়ে। মেয়েটি অভিকে না দেখে বাচ্চাটিকে কোলে বসাতে বসাতে বলে, ড্রাইভার তাড়াতাড়ি আমাকে সেন্ট মেরি আশ্রমে নিয়ে চলুন। তারপর সে অভির দিকে দেখে বলে, থ্যাংক ইউ লিফট দেওয়ার জন্য, অ্যান্ড সরি আপনার পারমিশন ছাড়াই গাড়িতে উঠে আসার জন্য। আসলে অনেকক্ষণ ধরেই আমি এখানে অপেক্ষা করছিলাম, কিন্তু কোনো রিক্সা বা গাড়ি কিছুই পেলাম না, যে কারণে আমাকে বাধ্য হয়ে রাস্তাতে একটা পাথর রাখতে হলো লিফট নেওয়ার জন্য। এখন যেহেতু আমি আপনার গাড়িতে উঠে গেছি, তাই আমি যতক্ষণ নাই বাচ্চাটিকে আশ্রমে নিয়ে আসতে পারি ততক্ষণ গাড়ি থেকে নামবো না। আর আপনি চাইলে আমার উপর রাগ করতে পারেন, কারণ আমি আপনার উইদাউট পারমিশন গাড়িতে উঠেছি। এইভাবেই সব কথা অভিকে বলে দেওয়ার পর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। অভি হঠাৎ করে একটা মেয়েকে তার গাড়িতে উঠে আসতে দেখে অবাক হয়ে যায় এবং মেয়েটিকে দেখে। ও তার কথা শোনার পর যখন সে কিছু বলতে যাবে, ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট মেয়েটিকে গাড়িতে উঠতে দেখে। তাড়াতাড়ি গাড়ির কাছে এসে গাড়ির দরজা খুলে বলে ওঠে, এ মেয়ে, তুমি গাড়িতে উঠলে কেন? কোন সাহসে? জানো উনিকে? আর অন্য কারো গাড়িতে এভাবে উঠলে কেন? চলো তাড়াতাড়ি নামো গাড়ি থেকে। মেয়েটি এই কথাগুলো শুনে যে গাড়ি থেকে নামতে যাবে, ঠিক তখনই অভি তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ও কোথাও যাবে না। যদি তোমাদের পাথর সরানো হয়ে যায় তাহলে তাড়াতাড়ি চলো, আমার কাছে সময় নেই নষ্ট করার মতো। আর ও যেখানে যেতে চায় সেখানে গাড়ি নিয়ে চলো, অ্যান্ড বিহেভ ইয়োর সেলফ। একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও কি তোমাকে শিখিয়ে দিতে হবে? অ্যাসিস্ট্যান্ট অভির কথা শুনে নিজের মাথা নিচু করে নেয় আর মেয়েটিকে রেসপেক্টের সাথে সরি বলে, আর তারপর গাড়িতে উঠে পড়ে। মেয়েটি অভির কথা শুনে তার দিকে একবার তাকায়। মনে মনে লোকটির প্রতি তার মন থেকে রেসপেক্ট আসছিল এবং তার সুন্দর মুখটি দেখেও তার প্রতি আরও বেশি রেসপেক্ট আসছিল। যেমন হ্যান্ডসাম দেখতে ছিল, সেই রকম সুন্দর মুখশ্রী আর খুব শান্ত মেজাজের। লোকটির কথা শুনে মনে হচ্ছিল সে খুব বড় মনের এবং তার পোশাক দেখে মনে হচ্ছিল খুব বড় লোক, আর তার অ্যাসিস্ট্যান্টের কথা শুনে মনে হলো খুবই ফেমাস একজন। অতঃপর মেয়েটি বলে ওঠে, থ্যাংক ইউ সো মাচ আমার কথাটা বোঝার জন্য এবং আমাদেরকে লিফট দেওয়ার জন্য। ইটস ওকে, এটা শহরের মেন হাইওয়ে, তাই এখানে আপনি কোনো রকম রিক্সা বা গাড়ি পেতেন না। আচ্ছা, এটা কি আপনার বাচ্চা? না, এটা আমার মেয়ে না। আচ্ছা, বাচ্চাটি আপনার নয় যখন, তাহলে নিশ্চয়ই আপনার কোনো রিলেটিভের। না, এটা আমার কোনো রিলেটিভের মেয়ে নয়। আমি বাচ্চাটিকে রাস্তাতে একটা অচেনা বাচ্চা যাকে আপনি চেনেন না, তবু তার জন্য আপনি এত চিন্তিত। দারুণ ব্যাপার তো। হ্যাঁ, এটা আমার বাচ্চা নয়, কিন্তু কারোর তো বাচ্চা হবে। আর এটার মধ্যে তো দারুণ ব্যাপারের কিছু দেখছি না। মনুষ্যত্ব বলেও তো কোনো কিছু আছে এই দুনিয়াতে। আর এই মনুষ্যত্বের খাতিরেই আমি এই বাচ্চাটিকে অনাথ আশ্রমে রেখে আসতে চাই, কারণ ও যদি বাইরে এইভাবে থাকে তাহলে হয়তো
কেউ ওকে বাজে কাজের জন্য ব্যবহার করতে পারে কিংবা নিজের পেট চালানোর জন্য ভিক্ষা করতে হতে পারে। বুঝেছেন মিস্টার? তাই আমার উপর হাসাটা বন্ধ করুন। মেয়েটি অভিকে তার উপর হাসতে দেখে একটু রেগে ওই কথাগুলো বলে এবং তারপর নিজেই মনে মনে বলতে থাকে। কি জানি এই দুনিয়াতে এরকম মানুষ কতগুলো আছে। এক তো লিফট দিয়ে ভালো মানুষই দেখায়, আর তার উপর আমার ভালো কাজের জন্য অ্যাপ্রিসিয়েট না করে সেটা নিয়ে মজা করছে। মেয়েটির কথা শুনে অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার দুজনেই গাড়ির মিরর থেকে মেয়েটাকে দেখতে লাগে। অ্যাসিস্ট্যান্ট মেয়েটির ওপর তাকিয়ে মনে মনে বলে, এত বড় পপুলার একটা মানুষকে চেনেন না, এমনও কি হতে পারে? আর এমন করে কথা বলছে যেন বস কোনো যেমন তেমন মানুষ। আর বস ও কোনো এই মেয়েটাকে কিছু বলছেন না? অভি যে কিনা এতক্ষণ ফোনের মধ্যেই কাজ করছিল, সেই মেয়েটির কথা শুনে একটা ডেভিল স্মাইল দিয়ে মেয়েটিকে দেখতে থাকে। কালো চোখ, গোল ফেস, ফাঁকা টমেটোর মতো গাল, আর তার উপর শ্যামলা গায়ের রং, কিন্তু এতটাই সুন্দর ও অ্যাট্রাকটিভ যে কোনো ফর্সা মানুষও তার কাছে ফেল হয়ে যাবে। কালো লম্বা চুল, যেটা একটা রাবার ব্যান্ড দিয়ে বাঁধা ছিল, বিনা কোনো লিপস্টিক না লাগিয়েও ঠোঁটের রং ছিল গোলাপি। হাতে ছিল সিম্পল একটা ঘড়ি আর সাইডে একটা ব্যাগ। অভি মেয়েটিকে দেখতে দেখতে সেই মেয়েটির মধ্যেই হারিয়ে গিয়েছিল। যদিও বা আজ অবধি কোনো মেয়েকে দেখে অভি এরকম কিছু ফিল করেনি। অভি মেয়েটিকে নিজের সাথে কথা বলতে দেখে ফোন পকেটে ঢুকিয়ে বলে, নাম কি তোমার? কার নাম? এখন তুমি নিজেই বললে এটা তোমার মেয়ে নয়, তো তুমি তো একে চিনবে না। আর বাচ্চার বয়স দেখি তো মনে হচ্ছে না যে সে নিজের নাম আদেও জানে কিনা বা বলতে পারবে কিনা। তাহলে অবভিয়াসলি তোমার নামই জিজ্ঞাসা করছি। জান্নাত তাই বা কুহু। খুবই সুন্দর নাম তোমার। আচ্ছা, তুমি কি সব কাজ করো মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য করো, নাকি নিজের জন্য করো? কে বলেছে আপনাকে? হ্যাঁ, আমি কোনো কাজ নিজের সুনামের জন্য করি না। তো প্লিজ আপনি এভাবে বলবেন না। আর আমার যেটা সঠিক মনে হয় বা নিজের পছন্দ হয় সেটাই করি। অন্য কারোর থেকে কোনো অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য আমি কিছু করি না। কেউ কি ভাবলো না ভাবলো সেটাতে আমার কোনো যায় আসে না। বুঝেছেন আপনি? হ্যাঁ, সাউন্ডস গুড। তাহলে আপনি এতটা রাগ কেন করছেন যে আপনি কোনো একটা ভালো কাজ করছেন এবং আপনাকে সেই জন্য আমি অ্যাপ্রিসিয়েট করিনি? মেয়েটি এবার অভির কথাগুলো শুনে চুপ হয়ে যায় আর অভির কথাগুলোকে ভাবতে থাকে। কেন ওই লোকটি আমাকে এভাবে বলল? কিন্তু ওই লোকটি যা বলেছে সবই ঠিক বলেছে। যতক্ষণ ওই লোকটি আমার সাথে কথা বলেনি ততক্ষণ আমার মনেও ছিল ওই মানুষটি দুনিয়ার সব থেকে ভালো একটা মানুষ। কিন্তু শুধুমাত্র এই জন্য ওই লোকটাকে আমার অপছন্দ হতে শুরু হলো যখন সে আমার ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করলো না। কিন্তু তার কিছুক্ষণ আগে এসে ভেবেছিল সেই লোকটি সব থেকে ভালো মানুষ এবং তাকে লিফট দিয়েছে। কুহু এতক্ষণ অভির দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল। যে গাড়িতে খুব জোরে ব্রেক করা হয় তখন সে তার ভাবনা থেকে বেরিয়ে আসে। সামনে একটা বড় গেট, যার উপরে জল করছে অনাথ আশ্রম লেখা নামটি। কুহু অনাথ আশ্রমটাকে দেখে গাড়ি থেকে নেমে পড়ে আর গাড়ির কাছে গিয়ে যেই কিছু বলতে চায় তখনই অনাথ আশ্রমের গার্ডরা দৌড়াতে সেখানে আসে। অভিকে স্যালুট করে খুব রেসপেক্টের সাথে বলতে শুরু করে, আপনি এখানে দাঁড়িয়ে বললেন কেন? ভিতরে আসুন না। বাচ্চারা আপনার সাথে দেখা করার জন্য ওদের আগ্রহের সাথে অপেক্ষা করছে। আমি এবং বাকি সবাই ভেবেছিলাম আপনি আজকে আসবেন না, কারণ সাহেব বলেছিলে আপনি লন্ডনে গিয়েছেন। লন্ডনের কথা শুনে বাচ্চারা খুব দুঃখ পেয়েছিল আর ভেবেছিল তাদের প্রিয় অভিদাদা আজকে তাদের সাথে দেখা করতে আসবে না। কিন্তু আপনি তো আজকেই চলে এসেছেন, তাই বাচ্চারা আপনাকে দেখে খুব 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 খুশি হবে। বস, আমি জানি আপনিও বাচ্চাদেরকে ছেড়ে থাকতে পারেন না। ঠিক আছে, আপনি গেটটা খুলুন। অভি খুব সহজভাবে কথাগুলো বলল এবং কুহুকে ইশারা করলো গাড়িতে উঠে বসার জন্য। যে কিনা ভূতের মতো দাঁড়িয়েছিল আর নিজেরই চিন্তায় ডুবেছিল সে কেন সেই গার্ডটি অভিকে স্যালুট জানালো। কুহু একটু ইতস্তত হয়ে গাড়িতে উঠে বসলো এবং খুব সাহস নিয়ে অভিকে বলল, এই অনাথ আশ্রমটা কি আপনার?
না, তবে এই বাচ্চাগুলোকে আমি নিজের মনে করি। আপনি ঠিকই বলেছিলেন। আমি একটা ছোট্ট কাজ করে এমন দেখাচ্ছিলাম যে আমি কোনো বড় কিছু করে ফেলেছি। আর সেই কাজটা করার জন্য সবার থেকে প্রশংসাও পেতে চাইছিলাম। যে সবাই আমার এই কাজটার জন্য আমাকে অ্যাপ্রিশিয়েট করে। আর সেখানে আপনি এত কিছু করেন মানুষের জন্য, কিন্তু তবুও একটা বারও নিজের মধ্যে সেটা ফুটিয়ে তোলেন না। আর নাই সেটা নিয়ে কারোর থেকে কোনো প্রশংসা পাওয়ার আশাও করে। আই এম ভেরি সরি। আমি আমার ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি মিস্টার অভি। অভি একটা মেয়েকে তার ভালো কাজ করার পরও বেশি শো অফ করার জন্য নিজের ভুলটা বুঝতে পেরেছে, সেটা ভেবে একটু হাসে আর ওর কোলে বসে থাকা নিষ্পাপ বাচ্চাটির দিকে তাকিয়ে বলে, ইটস ওকে মিস কুহু। এটা বলে অভি বাচ্চাটাকে দেখতে থাকে যে কিনা এখনো কুহুর কোলে বসে আছে এবং তার দিকে মাসুমভাবে দেখছে। অভি কুহুর কথা শুনে ওর দিকে তাকায় আর সে তার চোখের মধ্যেই হারিয়ে যায়, আর সেটা সে বুঝতেই পারে না। কিন্তু যখন অ্যাসিস্ট্যান্ট গাড়ির দরজা খুলে তখন অ্যাসিস্ট্যান্টের কথা শুনে অভি তার খেয়াল থেকে বেরিয়ে আসে আর নিজের আশপাশটা দেখতে থাকে। অভি এটা দেখে নিজেকে বলে, কি হয়েছিল আমার? একটু আগে আমি ওই মেয়েটাকে দেখে এতটা অ্যাট্রাক্টেড ফিল কেন করছি? অভি নিজেই নিজেকে এই কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলে, নিজেকে শান্ত করার চেষ্টা করে। অভি অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বলে, ওই ম্যাডাম কোথায় গেছে? অ্যাসিস্ট্যান্ট অনাথ আশ্রমের গার্ডেনের দিকে ইশারা করে বলে, বস, উনি তো আপনাকে বারবার ডাকার চেষ্টা করেছিলেন, কিন্তু আপনি তো কোনো উত্তরই দিলেন না। তিনি বাচ্চাটাকে নিয়ে চলে গেলেন। অভি অ্যাসিস্ট্যান্টের কথা শুনে কুহুকে দেখতে লাগলো, যে বাচ্চাদের সাথে ধরাধরি খেলছিল এবং খুব জোরে জোরে হাসছিল। অভি কুহুর সেই হাসি মাখা মুখটা দেখে একভাবে তাকিয়ে থাকে। কুহু যখন বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করছিল তখন তার চুলগুলো হাওয়ার জন্য গালে এসে পড়ছিল। এছাড়া বাচ্চাদের সাথে হাসি মুখে কথা বলা এবং বিভিন্ন রকম মুখের ভঙ্গিমা করাটা অভির কাছে খুবই আকর্ষণীয় লাগছিল। এই সামান্য কিছুতেই কুহুকে কি সুন্দর লাগছে, তার সেই সুন্দর হাসিটি গার্ডেনের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তুলছিল। এইভাবে দেখতে দেখতে অভি আরো যেন কুহুর মধ্যেই হারিয়ে গেল। অভি দাদা, ও দাদা, দাদা শুনছো? কিছু বাচ্চা অভির গাড়ির সামনে এসে অভিকে দেখে ডাকতে লাগে। অভি যে কিনা নিজের চিন্তার মধ্যে ডুবেছিল সে বাচ্চাদের আওয়াজ শুনে নিজের হুঁশে ফিরে আসে আর সামনে গার্ডেনে দাঁড়িয়ে থাকা কুহুকে দেখার সময় দেখতে পায় কুহু ও তার দিকে তাকিয়ে রয়েছে। এটা দেখে অভি একটু ভ্যাবাচাকা খেয়ে যায় আর কুহুর থেকে নিজের চোখটাকে সরিয়ে নিয়ে নিজের ধ্যানটা বাচ্চাদের উপর যায়। অভি সেই বাচ্চাগুলোকে দেখে একটা মিষ্টি হাসি দেয়। ওই বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চাকে নিজে কোলে তুলে নেয় আর তার মাথায় হাত দিয়ে বাচ্চাটাকে আদর করতে থাকে আর বলতে লাগলো, কেমন আছো তোমরা সবাই? আর পড়াশোনা কেমন চলছে তোমাদের? দাদা, তুমিও না? কেন বারবার একই প্রশ্ন করো? তুমি তো জানো আমাদের সবার পড়াশোনা খুব ভালো চলছে, কারণ তুমি এত ভালো ভালো টিচার আমাদের জন্য রেখেছো। আর এবার তো তারা আমাদেরকে পাহাড়েও ঘুরতে নিয়ে যাবে, কিন্তু তার আগে একটা অনুষ্ঠান আছে যেখানে আমরা সবাই অংশগ্রহণ করব। আর সেই অনুষ্ঠানে আমরা আমাদের হাতে বানানো কিছু ড্রয়িং এবং এক্সিবিশন করব, আর সেটাই এখন প্রিপারেশন চলছে। আমরা জানি এই এক্সিবিশনটা তুমিও করাচ্ছ যাতে আমাদের ট্যালেন্ট সবাই দেখতে পারে, আর তার থেকে যেটুকু উপার্জন হবে সেটা থেকে আমরা যাতে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারি। ঠিক বলছি না দাদা? অভি ওই বাচ্চাটাকে দেখে হাসতে লাগে এবং যেই তাকে কিছু বলতে যাবে পিছন থেকে আশ্রমের অ্যাডমিন অভির কাছে আসে এবং তাকে বলে, হ্যাঁ বাচ্চারা, তোমরা একদম ঠিক বলেছো। এটা অভিদাদাই করাচ্ছে যাতে তোমাদের সবার ট্যালেন্ট সব মানুষরা দেখতে পারে। এটার ফলে না তোমরা খালি সেফ ইন্ডিপেন্ডেন্ট হবে, তার সাথে তোমাদের কনফিডেন্সও বেড়ে যাবে। এখন যখন তোমাদের অভিদাদা তোমাদের জন্য এত কিছু করছে, তাহলে তাকে একবার থ্যাংক ইউ জানাও। অ্যাডমিনের সাথে অনাথ আশ্রমের বাকি স্টাফরাও চলে আসে এবং বাচ্চাদের সাথে দাঁড়িয়ে থেকে
একই সাথে সবাই অভিকে ধন্যবাদ জানাতে থাকে। অভি বাচ্চাদের এরকম মিষ্টিভাবে ধন্যবাদ জানানোর কথাটা শুনে হাসতে লাগে আর সবার দিকে তাকিয়ে বলে, আমার জন্য তোমাদের এই থ্যাংক ইউটা আমার কাছে তোমাদের এই পরিশ্রম হবে। তাই সবাই সবসময় মন লাগিয়ে পড়াশোনা করবে এবং তার সাথে তোমরা যেগুলো করতে ইচ্ছুক সেগুলো করতে থাকবে। আর সেদিনই তোমাদের এই ধন্যবাদটা আমার কাছে সার্থক হবে। হ্যাঁ, অবশ্যই করবো দাদা। আমরা অনেক পরিশ্রম করব, অনেক মন লাগিয়ে পড়াশোনা করব, যাতে আমরা আমাদের নাম উজ্জ্বল করতে পারি। আর তার সাথে তোমার নামও উজ্জ্বল করব। কারণ আমরা যা কিছু সব সেটা তুমি পূর্ণ করেছো, সম্পূর্ণ তোমার জন্য। অভি হ্যাঁসূচক মাথা নাড়ায় এবং তার বডিগার্ডের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে। বডিগার্ড অভির ইশারা বুঝতে পেরে গাড়ি থেকে অনেকগুলো গিফট নিয়ে আসে, যেটা কলেজ থেকে ডিন সহ অন্যান্য স্টুডেন্টরা তাকে দিয়েছিল। অভি গিফটগুলোকে সমস্ত বাচ্চাদের মধ্যে ভাগ করে দেয়। বাচ্চারা গিফট পেয়ে ভীষণভাবে খুশি হয়ে যায় আর তাদেরকে এইভাবে খুশিতে দেখে অভির মনটা আনন্দে ভরে যায়। দূরে দাঁড়িয়ে কুহু অভিকেই দেখে যাচ্ছিল। তার অনাথ আশ্রমের বাচ্চাদের প্রতি এত ভালোবাসা দেখে তার মনে অভির প্রতি সম্মান অনেক বেড়ে যায়। হয়তো কুহুর মনে অভির জন্য একটা সফট কর্নার তৈরি হতে লাগে। অভির শান্তশিষ্ট ভদ্র ব্যবহারটা দেখে কুহুর খুব ভালো লাগে। খুব অভিকে বিনা চোখের পলক না ফেলে একভাবে অভিকে দেখে যাচ্ছিল। সমস্ত বাচ্চারা নিজেদের গিফট নিয়ে অভিকে থ্যাংক ইউ জানিয়ে অনাথ আশ্রমের স্টাফদের সাথে ভিতরে চলে যায়। অভির নজর কুহুর দিকে যায়, যে কিনা এতক্ষণ তাকেই দেখছিল। অভি এবং কুহুর চোখাচোখি হয়। ও তাড়াতাড়ি করে নিজের চোখ সরিয়ে নেয়, তারপর অভির দিকে এগোতে থাকে। কুহুকে নিজের দিকে আসতে দেখে অভির হার্ট জোরে জোরে বিট করতে লাগে। কুহু একটু একটু করে অভির দিকে এগোতে লাগে আর অভির যেন অস্থিরতা বেড়েই চলেছিল। এটা প্রথমবার ছিল যখন অভি কোনো মেয়েকে দেখে এরকম কিছু ফিল করছিল। তার হার্টবিট যেন নর্মালের চাইতে দ্বিগুণ বেড়ে গেছিল। সারা দুনিয়া যাকে দেখে ভয় পায় আর সে কিনা আজ একটা মেয়েকে দেখে এভাবে অস্থির হচ্ছে। অতঃপর কুহু অভির কাছে এসে বলে ওঠে, আপনাকে দেখে কেউ বলতেই পারবে না আপনি এরকম একটি মানুষ। আপনাকে দেখে বোঝাই যায় না যে আপনার মধ্যে এত বড় একটা মন আছে, আর যে কিনা বাচ্চাদেরকে এত ভালোবাসে। আজকালকার দিনে আপনার মতো মানুষ দেখতেই পাওয়া যায় না, যে কিনা প্রশংসা করার জন্য থ্যাংক ইউ মিস করবো, কিন্তু কোনো মানুষকে এত তাড়াতাড়ি ভালো ভেবে নিতে নেই। কারণ যা তুমি এখন দেখছো সেটা হয়তো তোমার চোখের ভুলও হতে পারে। যদি তুমি সত্যি আমাকে চিনতে পারো তাহলে হতে পারে এখন তুমি যে প্রশংসাগুলো করলে হয়তো সেটার জন্য তোমাকে পস্তাতে হতে পারে। অভি কুহুকে দেখে ডেভিল স্মাইল দিয়ে কথাগুলো বলে, কিন্তু মনের কোনো কোনায় কুহুর মুখ থেকে নিজের প্রশংসা শুনে অনেক বেশি ভালো ফিল করছিল। কুহুর অভির কথা শুনে ভ্যাবলার মতো তার দিকেই তাকিয়ে থাকে আর তার কথাগুলোকে বোঝার চেষ্টা করে, কিন্তু কিছুই বুঝতে পারে না। অভির কুহুর মুখ দেখে বুঝতে পারে সে কোনো জটিলতার মধ্যে ডুবে আছে, তাই সেখান থেকে যেতে যেতে তাকে বলে, চলো, বাচ্চাটার জন্য কিছু ফর্মালিটি তোমাকে পূরণ করতে হবে। অভি এতটুকু বলে অনাথ আশ্রমে অ্যাডমিনের অফিসে চলে যায়। কুহু যে কিনা অভির কথার জালে ফেসে গিয়েছিল, সে নিজের মাথাটা একটু ঝাঁকিয়ে অভির পেছনে যেতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যে সমস্ত ফর্মালিটিস পূরণ করে সে অনাথ আশ্রম থেকে বেরিয়ে আসে। অভিও কুহুর পিছন পিছন বাইরে বেরিয়ে আসে। কুহুকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওঠে, চলো, তুমি যেখানে যেতে চাও সেখানে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ, কিন্তু আমি আর আপনাকে বিরক্ত করতে চাই না। এমনিতে সকাল থেকে আমি আপনার অনেকটা সময় নষ্ট করে দিয়েছি, আর এই রাস্তা দিয়ে আমি অটো রিক্সা পেয়ে যাব, তাই আপনাকে আর চিন্তা করতে হবে না, আমি চলে যেতে পারবো। কুহু এতটুকু বলতেই তার সামনে একটা অটো চলে আসে, যেটা দেখে কুহু অভিকে বলে, আমি বলেছিলাম না, এই দেখুন অলরেডি এসে গেছে অটো, এবার আমি আসি। এতটুকু বলে কুহু একটা মিষ্টি হাসি দেয় এবং অটোতে গিয়ে উঠে পড়ে আর অভিকে সালাম দিয়ে ওখান থেকে চলে যায়। অভি কুহুকে চলে যেতে দেখে তার মনের মধ্যে কেমন একটা অস্থিরতা শুরু হয়। কুহু যে অটোতে করে যাচ্ছিল সেটার দিকেই অভি একভাবে দাঁড়িয়ে ওই অটোর দিকে যেতে দেখছিল। অভির বডিগার্ড
অভিকে কুহু যে অটোতে করে যাচ্ছিল সে অটোটাকে দেখতে থাকা দেখে বলে ওঠে। বস, ওই অটোতে বসে থাকা মেয়েটার পিছু নিতে হবে। হুম। বডিগার্ড অভির কথাটা শুনে ভাবে হয়তো মেয়েটির গাড়ির পিছু নিতে হবে, তাই সে দেরি না করে গাড়ি স্টার্ট দেয় এবং সেই অটোটিকে পিছু করার জন্য সেই দিকে ঘুরে। অভি গাড়ির আওয়াজ পেয়ে নিজের হুঁশে ফিরে আসে এবং বডিগার্ডকে রেগে বলে ওঠে। নো, ডোন্ট ফলো হার। অভির গাড়ির আওয়াজ শুনে বডিগার্ড যে তাড়াতাড়ি করে গাড়িটিকে ব্রেক করে। তাড়াতাড়ি করে গাড়ি থেকে বেরিয়ে এসে অভির সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে, সরি বস, আমার মনে হয়েছিল আপনি ওই মেয়েটার পিছু নেওয়ার জন্য বলছেন। গাড়িতে উঠে বসো, আর বেশি নিজের মাথা কাজে লাগাতে হবে না। এতটুকু বলে অভি নিজের পকেট থেকে সানগ্লাসটা বার করে এবং পরে নেয় আর গাড়িতে উঠে বসে। অ্যাসিস্ট্যান্ট আগে থেকে গাড়ির দরজা খুলে রেখেছিল। অভিকে গাড়িতে উঠতে দেখে বডিগার্ড একটু দীর্ঘশ্বাস ফেলে। এরপর অভির গাড়ি চলতে থাকে। কিছুক্ষণ পর অভি ফোনে একটা ফোন আসে যেটাতে তার আঙ্কেলের নাম ভেসে উঠছিল। অভি ফোনটা রিসিভ করে বলে ওঠে, হ্যালো আঙ্কেল, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। খালি তোমাকে নিয়ে একটু চিন্তায় ছিলাম। তোমার মার সাথে দেখা করার পর সব ঠিক আছে কিনা তাই ফোন করলাম। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, এখন আর আমার কোনো ফারাক পড়ে না যে কার সাথে আমার কিসের সম্পর্ক ছিল। ছোট থেকেই একা থেকেছি আর সব কাজ একাই করেছি, সেটা সোজা কিংবা কঠিন কাজ হোক। ছাড়ো এসব কথা, আর বড় কোম্পানির কাজ সব ঠিকভাবে চলছে তো? কোম্পানির কাজ সব খুব ভালোই চলছে, খালি এখন তোমার আসার অপেক্ষা। তুমি এসে একবার সব প্রিপারেশন নিজের চোখে দেখে নাও, তারপর বাচ্চাদের প্রোগ্রামের রিহার্সাল করানোর জন্য ডেকে নেওয়া হবে। তুমি যখন সব কিছু দেখে রেখেছো তাহলে সব ঠিকই থাকবে, আমার আর দরকার পড়বে না সেটা দ্বিতীয়বার দেখার। আর আজকে কিন্তু তোমাকে আমার সাথে প্যালেসে ডিনার করতে আসতেই হবে। হ্যাঁ, অবশ্যই আসবো, কিন্তু একটা কথা বলবো অভি, আমার মনে হয় এবার তোমাকে বিয়েটা করে নেওয়া উচিত। আর কতদিন তুমি এভাবে একা একা নিজের জীবনটা কাটাবে? কোনো একজন সাথে তো থাকা যায়, যাতে তোমার জীবনটা আরো সুন্দর হয়ে ওঠে। তুমি তোমার জন্য একটা মেয়ে দেখো, আর না হলে আমি তোমার জন্য মেয়ে খুঁজছি। বলো, এই ব্যাপারে তুমি কি বলতে চাও? তুমি দেখবে আমার জন্য মেয়ে, হ্যাঁ, ওই লম্বা পাওয়ালা মেয়ে যারা কিনা টাকা পয়সা জামা কাপড় আর মেকআপ ছাড়া আর কিছুই চেনে না, যারা কিনা আমার নাম শুনে আমাকে বিয়ে করতে চাইছে, আমাকে চিনে। তুমি প্লিজ ছাড়ো আঙ্কেল, তোমার সব পছন্দ আমার চেনা আছে। অভিকে হাসি মুখে এই কথাগুলো বলতে দেখে সব সময়ের মতো ভানু আঙ্কেল অভির দিকেই তাকিয়ে এইভাবে দেখতে থাকে। এরপর অভি যখন চুপ হয়ে যেতে লাগে তখন তিনি বলেন, ঠিক আছে, আমার পছন্দ হোক না হোক, অন্তত তার জন্য তোমার মুখের হাসি তো ফুটলো। কত ভালো হতো যদি তুমি এইভাবেই হাসতে থাকতে। তোমার এই হাসি ভরা মুখটা আমি দেখার জন্য কতদিন ধরে অপেক্ষা করি। এইভাবে হাসতে থাকো অভি, সব সময় তোমাকে এভাবে হাসতে দেখলে খুব ভালো লাগে। আচ্ছা বলো তো, এভাবে আর কতদিন চলবে অভি? আমি জানি যে তুমি কেন বিয়ে করতে চাও না, কিন্তু জীবনটা এতটা ছোট না যে সময়ের সাথে সাথে এভাবেই কাটিয়ে দেওয়া যায়। কখনো না কখনো তোমাকে কারো দরকার পড়বেই। তোমাকে খুশিতে দেখতে চেয়েছিল তোমার দাদা। বলো, তুমি তার এই আশাটা পূরণ করবে তো? অভি তার ভানু আঙ্কেলের কথা শুনে একদম চুপ হয়ে যায় আর গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে দেখতে থাকে। ঠিক তখনই অভির চোখ যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা কুকুর দিকে, যে কিনা ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খাচ্ছে। তার সাথে কিছু ছোট ছোট বাচ্চা ছিল যারা একসাথে মিলে খুব আনন্দ করে ফুচকা খাচ্ছিল আর বাচ্চাগুলোর সাথে হাসতে হাসতে কিছু বলছিল। গাড়ি দাঁড় করাও। এটা বলে অভি ফোনটা কানে নিয়ে কুহুকে দেখতে থাকে। ড্রাইভার অভির কথা শুনে তাড়াতাড়ি করে অ্যাসিস্ট্যান্টের দিকে করুণভাবে তাকায়। অভি যেখানে গাড়ি দাঁড় করাতে বলেছিল সেটা একটা ভিড় রাস্তা, আর ওই গাড়িটি দাঁড় করানোর জন্য পেছনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে পড়েছিল। আর সেই জন্যই ড্রাইভারটি অ্যাসিস্ট্যান্টের দিকে করুণভাবে তাকায়। অ্যাসিস্ট্যান্টও ড্রাইভারের দিকে তাকিয়ে অভির কথা শুনে অবাক হয়ে যায় আর আশেপাশে একটা ঝগড়াঝাটি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে দেখে অভিকে বলে, কিন্তু বস, রাস্তার মাঝখানে। ইয়েস, স্টপ দ্য কার।
অভি রাগীভাবে অ্যাসিস্ট্যান্টের দিকে একবার তাকায় এবং তারপর গাড়ির উইন্ডো দিয়ে কুহুকে দেখতে লাগে। অভি এখনো তার ফোন কানে ধরে রেখেছিল, যে কারণে ভানু আঙ্কেল অভির আর অ্যাসিস্ট্যান্টের কথোপকথন শুনতে পারে, আর তার সাথে আশেপাশের অনেকগুলো গাড়ির হর্নের আওয়াজ শুনতে পায়। বস, আপনি কি করছেন? চলন্ত রাস্তার মাঝে এভাবে কোনো গাড়ি দাঁড় করতে বলছেন? বস, এমন কি দেখছেন আপনি? আমি বিয়ে করার জন্য রেডি ভানু আঙ্কেল, আমি মেয়ে পেয়ে গিয়েছি। এতটুকু বলে অভি ফোনটা কেটে দেয়। তারপর অ্যাসিস্ট্যান্টকে দেখতে দেখতে বলে ওঠে, সকালের ওই মেয়েটির পুরো ডিটেলস দিবি আমায়। সন্ধ্যের মধ্যে আমার কাছে যেন ওই মেয়েটির সমস্ত ইনফরমেশন চলে আসে। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে যায়। অভি যেদিকে তাকিয়েছিল সেই দিকে দেখতে লাগে। কুহুকে দেখে অ্যাসিস্ট্যান্ট আরো অবাক হয়ে যায় আর নিজের মাথাটা নাড়িয়ে বলে, ওকে বস, কাজ হয়ে যাবে। গাড়িটি দাঁড়িয়ে থাকার জন্য অনেক বড় একটা জ্যাম তৈরি হয়ে যায়। গাড়ির হর্নের আওয়াজে চারিদিকে ছড়িয়ে পড়ে। অনেক বড় একটা জ্যাম তৈরি হয়ে যাওয়ার জন্য ট্রাফিক পুলিশ সেখানে চলে আসে। এত গাড়ির হর্নের আওয়াজ পেয়ে কুহু রাস্তার দিকে তাকায় আর বলে ওঠে, কি হলো ওখানে? সিগন্যাল নেই অথচ তবুও তো জ্যাম কেন হলো? এইটুকু বলে কুহু ফুচকাওয়ালাকে তার টাকা মিটিয়ে দিয়ে রাস্তার দিকে এগিয়ে আসে। কিন্তু তখনই কিছু বডি গার্ডের উপর তার নজর যায়, যারা একটা গাড়িকে ঘিরে দাঁড়িয়েছিল। আর তারপরও আস্তে আস্তে জ্যামটা ক্লিয়ার হতে থাকে। এটা দেখে কুহু মনে মনে ভাবে, এগুলো তো সেই বডিগার্ড মনে হচ্ছে, যাদের সাথে একটু আগে আমার দেখা হয়েছিল। কিন্তু এরা এখানে কি করছে? আর এই জ্যাম ক্লিয়ারই বা কেন করছে? এই কথাগুলো ভেবেই সে বডিগার্ডগুলোর দিকে যেতে লাগে। ঠিক তখনই অভি গাড়ি ওখান থেকে দিয়ে যেতে দেখে, যেটাতে সে সকালে উঠেছিল। কুহু অভিকে দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ে। অভির নজর তখন কুহুর উপরেই ছিল। দেখতে দেখতে গাড়িটি তার চোখের সামনে দিয়ে বেরিয়ে যায়। তার পিছনে বডিগার্ডগুলো তাদের গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কুহু তাদেরকে যেতে দেখে নিজেই বলে ওঠে, ও আচ্ছা, এর জন্য তার বডিগার্ডগুলো জ্যাম ক্লিয়ার করছিল। নিজেই নিজেকে কথাগুলো বলে কুহু যখন পিছন ঘুরতে যাবে, ঠিক তখন ট্রাফিক ইন্সপেক্টরের আওয়াজ শুনতে পারে, যে অন্য একজনের সাথে বলছিল, আর বলো না, বড় মানুষদের বড় বড় ব্যাপার। এখন কে ওনাকে বোঝাবে যেভাবে চলতি রাস্তায় গাড়ি দাঁড়ানো উচিত নয়? সাধারণ মানুষরা চলাফেরা করে, কিন্তু কবি চৌধুরীকে কে বোঝাবে বলো? দেখো না, কতগুলো বডিগার্ড নিয়ে ঘুরে বেড়াই। এতগুলো বডিগার্ড, আমাদের মন্ত্রীও তার সামনে কথা বলার সাহস পায় না, আর সেখানে আমরা তো কোন স্যার। ট্রাফিক ইন্সপেক্টরের সাথে কথা শুনে কুহু চিন্তায় পড়ে যায় আর মনে মনে বলতে লাগে, ও আচ্ছা, এই জন্য তার বডিগার্ডগুলো জ্যাম ক্লিয়ার করছিল। একটা মানুষেরই দুটো চেহারা, কারোর জন্য সে ভগবান, আবার দুনিয়ার অন্য মানুষদের জন্য সে বড়লোক মানুষ, যে নিজের পাওয়ার ব্যবহার করে যে কোনো রুল ব্রেক করে দেয় নিজের পয়সার অহংকার দেখিয়ে। তাহলে কি এই কারণেই তার নামের আগে বস আছে, যে সে তার আগে কাউকেই দেখতে পায় না? তাহলে কি এই কারণেই তিনি আমাকে এই কথাগুলো তখন বলছিলেন? তাহলে কি সত্যি আমি তার এক্সাইট দেখে তাকে ভালো মানুষ ভেবে নিয়েছিলাম? তাহলে আমি যাকে দেখেছিলাম সেটা কি তার আসল চেহারা, নাকি ট্রাফিক ইন্সপেক্টর এখন যেটা বললো সেটা? কে আপনি? কি করেন আপনি? কোনো কিছুতেই সে জটিলতা থেকে বেরোতে পারছিল না। আসলেই কি অভি যে কথাগুলো সেগুলো তার মাথায় ঘুরপাক খেতে থাকে এবং তার সাথে সাথে অভির ফেসটাও তার চোখের সামনে ভেসে ওঠে। এই জটিলতার মধ্যে সে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না। আর এগুলো ভাবতে ভাবতে নিজের মাথাটাকে হালকা ঝাঁকিয়ে সেখান থেকে নিজের বাড়ির দিকে চলে যায়। অভিও তার বডিগার্ডদের সাথে কিছুক্ষণের মধ্যেই তার প্যালেসে পৌঁছে যায়। বিশাল বড় একটা রাজপ্রাসাদের মতো বাড়ি, যার অর্ধেকের বেশি অংশটাই ডিজাইন করা, যেটা খুবই চকচক করছিল। বাড়ির সামনে একটা সুইমিং পুল ছিল, আর তার আগের দিকটাতে একটা সুন্দর গার্ডেন ছিল। অভি গাড়ি থেকে বেরিয়ে প্যালেসের ভিতরে যেতে লাগে। প্যালেসের ভিতরে একটা বড় হলে ইউনিফর্ম পরে 4-5 জন লোক দাঁড়িয়েছিল, যারা অভিকে দেখে তার পিছন পিছন যেতে যেতে বলে ওঠে, আসসালামু আলাইকুম বস, অ্যান্ড ওয়েলকাম হোম। আপনি ক্লান্ত হয়ে গেছেন হয়তো, গিয়ে ফ্রেশ হয়ে নিন। আপনার জন্য আপনার
বাথরুম রেডি করে দেওয়া হয়েছে, ঠিক যেমনটি আপনি পছন্দ করেন। ইউনিফর্ম পরা স্টাফগুলোর মধ্যে একটা স্টাফ অভির পিছন পিছন হাতে ধরা অভির কোটটা নিয়ে খুব নম্রভাবে বলে। অভি হল থেকে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলে, ওকে। ব্রেকফাস্ট রেডি করতে হবে। আপনি কি প্যালেসে ব্রেকফাস্ট করবেন? না, তোমরা খেয়ে নাও, এখন আমাকে অফিসে যেতে হবে। রাতে ডিনারের সময় ভানু আঙ্কেল আসবে, তাই আজ রাতে মেনুটা ওনার পছন্দ মতো হওয়া চাই। ঠিক আছে বস। এরপর সব স্টাফগুলো নিজেদের কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর অভি তৈরি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। সন্ধ্যাবেলা ভানু স্যার, এটা কেমন লাগছে? আর ওখানে দেখুন, বাচ্চাদের এক্সিবিশনের জন্য তৈরি করা হয়েছে, ঠিক বসের অ্যাকর্ডিং। ঠিক আছে তো স্যার? ওখানকার সব লাইটিং এবং ডেকোরেশন দেখাতে দেখাতে একটা মেয়ে বলে ওঠে, হ্যাঁ, এটা ঠিক আছে, গুড জব। এটা বসের পছন্দ হবে, তুমি খুব সুন্দর করে সাজিয়েছো। ব্যাস, বস একবার অ্যাপ্রুভ করে দিক, তখন টেনশন ফ্রি। বসের যদি এই ডেকোরেশন একটু অপছন্দ হয়, তাহলে কাল আবার নতুন করে লাইটিং ও ডেকোরেশন করাতে হবে মিস মোনা। তাই আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে এই বস এই ডেকোরেশনটাকে দ্রুত অ্যাপ্রুভ করুন। কি ভানু স্যার, তুমি এবার আমার সাথে মজা করো আর বন্ধু করো? তুমি তো জানো আমি এখানে কেন আছি, নিজের সব কাজ ক্লায়েন্টদেরকে ছেড়ে 1 মাস ধরে। মডার্ন ড্রেস পরে একটা মেয়ে যে দেখতে খুবই সুন্দর ছিল ডেকোরেশন দেখতে দেখতে ভানুকে বলে, হ্যাঁ, আমি সব জানি যে তুমি এখানে শুধুমাত্র অভির জন্যই রয়েছো, আর নিজের সবচেয়ে বড় বড় প্রজেক্ট ছেড়ে এখানে ডেকোরেশনের কাজ করছো। ভালোবাসা সত্যিই বড় আজব, যে যাকে ভালোবাসে সে তার সাথে নেই, আবার যে যাকে ভালোবাসছে না সে তার সাথে আছে। জানি ভালো স্যার, সেজন্যই তো এবার আমি নিজের ফিলিংসের ব্যাপারে না বলে তার বদলে ওর আশেপাশে থেকে ওকে ফিল করাতে চাই যে আমি তাকে কতটা ভালোবাসি। সেটা তাকে না বলেও আমি তার সব কিছুতে পাশে আছি, তাকে ভালোবাসছি। আগেরবারের মতো নিজের ফিলিংসটাকে বলার জন্য তুমি চিন্তা করো না, আমি কিছুই করব না। ভানু মোনার কথা শুনে মাথা নাড়ায় আর তার মাথায় হাত রেখে বলে, তোমার এই কথাগুলো শুনে আমি সত্যিই খুব নিশ্চিন্ত হলাম। অতঃপর তারা নিজেদের কাজে লেগে পড়ে। অভি নিজের বড় অফিসটার চেম্বারে বসে ফোনটি কানে নিয়ে ওপারের মানুষটিকে বলে, বেলাল, এখনই আমার কেবিনে আসো। এইটুকু বলে সে ফোনটা রেখে দেয়। কিছুক্ষণ পর চেম্বারের মধ্যে একটা রোগা লম্বা ইউনিফর্ম পরিহিত লোক চেম্বারের সামনে দাঁড়িয়ে খুব ভয় ভয় নক করে আর বলে ওঠে, হ্যাঁ, ভিতরে আসো। লোকটি ভিতরে এসে অভির সামনে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অভি নিজের চেয়ার ছেড়ে উঠে ওই লোকটির দিকে তাকিয়ে বলে ওঠে, আমি শুনলাম তুমি ফেস্টিভ্যালের বোনাস নিতে মানা করে দিয়েছো, এমনকি স্যালারিটাও এখনো অবধি নাওনি। কোনো সমস্যা আছে কি? নাকি তোমার কাছে এই বোনাসটা খুব কম মনে হচ্ছে, যে কারণে তুমি নিচ্ছ না? না না বস, এটা আপনি কি বলছেন? বোনাস এবং স্যালারিতে আপনি যে টাকা দেন সেটা যথেষ্ট আছে বস। অভি লোকটাকে ভয় পেতে দেখে নিজের পকেট থেকে হাতটা বার করে তার কাঁধে রেখে বলে, তাহলে কি সমস্যা তোমার? দেখো, ভয় পেও না, আমি তোমার বস ঠিকই, কিন্তু তুমি আমার কোম্পানিতে অনেক বছর ধরে কাজ করছো এবং সেই টাইমে আমি শুধু অভিই ছিলাম। তাই তুমি এই কোম্পানির শুধু একজন স্টাফই নাও, বরং সেই স্তম্ভটাও তুমি, যার সাহায্যে আজ আমি এখানে পৌঁছেছি। তাই এখন তুমি তাড়াতাড়ি আমাকে বলো আসল ব্যাপারটা কি, আর এখন অবধি তুমি কোনো স্যালারি নাওনি কেন, এমনকি বোনাসটাও কেন নাওনি? বস, আপনি আমাকে যতটা সম্মান দিয়েছেন এটাই আমার কাছে যথেষ্ট। আর রইলো স্যালারির কথা, সেটা তো আপনি আমাদের পরিশ্রমের থেকেও দ্বিগুণ বেশি দেন, যে টাকা দিয়ে আমি খুব ভালোভাবে নিজের পরিবারের খরচ চালাতে পারি, আর তার মধ্যে থেকে আমি কিছু টাকা সেভও করতে পারি। তাহলে সেখানে টাকার কমই কি করে আসতে পারে বস? আমার মেয়ে 2 দিন পর এখানকার সবচেয়ে বড় কলেজে ভর্তি হতে চলেছে। ওটাকে কি বলে MBA করবে, যার জন্য তার অনেকগুলো টাকা পয়সার দরকার পড়বে। ওর চোখে দেখা সেই স্বপ্নটা আমি পূরণ করতে চাই। তার কারণে এটা নয় যে আমি মালিক হতে চাই, তার কারণটা হচ্ছে এটা যে একদিন আমি আমার মেয়েকে দেখব বস হতে। আমি আমার মেয়ের এই স্বপ্নটা পূরণ তো
সাহায্য করব। তার জন্য যতগুলো সমস্যা আসুক না কেন, তার সামনে আমি ঢাল হয়ে দাঁড়িয়ে থাকব। অভি তার কথা শুনে কোথাও যেন হারিয়ে যায়। বেলালের মনের মধ্যে তার মেয়েকে নিয়ে এতটা ভালোবাসা দেখে নিজের বাবার সাথে কাটানোর সময়গুলোর কথা মনে পড়ে যায়। কিভাবে তার বাবা ও তার স্বপ্ন পূরণ করার জন্য নিজের স্বপ্ন ভুলে গিয়ে তাকে সব সময় সাহায্য করত, শুধুমাত্র তার খেয়াল রাখার জন্য। ওদের চোখের জল চলে আসে। অভি বেলালের হাতটা নিচে করতে করতে বলে, খুব ভালোবাসো তুমি তোমার মেয়েকে, তাই না? বস, মেয়েরা হয় এতটা মিষ্টি, যে কোনো বাবা তাদের মেয়ের ভালো না বেসে থাকতে পারে না। অভি হ্যাঁ বলে মাথাটা নাড়িয়ে টেবিলের উপর থেকে খামটা নিয়ে বেলালের হাতে দিয়ে সেটার উপর হাত রেখে বলে ওঠে, তাহলে এটা রাখো আর নিজের বাবা হওয়ার দায়িত্ব পালন করো। এটা তোমার স্যালারি এবং বোনাসের থেকেও ডাবল আছে। আর এটা তোমার পরিশ্রমের টাকা, যেটা ডিউটি করে তুমি উপার্জন করেছো, তার জন্য তোমায় এটা আমি দিলাম। বেলাল অভির কথাটা শুনে হেসে সেই টাকাটা নিয়ে নেয় আর একবার অ্যাসিস্ট্যান্ট আর বডিগার্ডের দিকে তাকায় আর বলে ওঠে, ধন্যবাদ বস, আপনি খুব ভালো। আল্লাহ আপনার মঙ্গল করুক। এইটা বলে বেলালের চোখ থেকে বেরিয়ে আসা জলটাকে মুছে নিয়ে বাইরে বেরিয়ে আসে। অভি তাকে কেবিন থেকে যেতে দেখে, একটা লম্বা শ্বাস নেয় আর বডিগার্ডের দিকে তাকাতে তাকাতে সে নিজের চেয়ারে গিয়ে বসে এবং বলে ওঠে, কাজ হয়েছে, যেটা করতে বলেছিলাম। বস আসলে একটা ছবি অভি টেবিলের উপর রেখে অ্যাসিস্ট্যান্ট বলে। অভি টেবিলের উপর থেকে ফটোটা তুলে দেখে যেটা কুহুর ছিল। ফটোটা হাতে নিয়ে সামনে দাঁড়ানো অ্যাসিস্ট্যান্টকে বলে ওঠে, বস, মিস কু কলকাতায় থাকেন, নিজের খরচাতে পড়াশোনা করছেন, আর ওনার স্বপ্ন কলকাতার একজন সাকসেসফুল বিজনেস ওমেন হওয়ার। আর তার জন্য তিনি নামি কলেজ থেকে MBA পড়তে চান। আর খুব মুশকিলের পর ওইখানকার প্রফেসরের হেল্পে ফর্ম ফিল আপ করতে সক্ষম হন, যিনি তার বন্ধু বিকাশের বাবা হন। মিস কুহুর দুটি বন্ধু রয়েছে, একজন হলেন বিকাশ আর একজন হলো নীলিমা। দুজনেই কলকাতায় থাকে। মিস কুহু একজন মিডল ক্লাস ফ্যামিলির, যার মা মারা গিয়েছেন এবং তিনি তার বাবার সাথে থাকেন। আর তার বাবা আমি তোমাকে থামতে বলিনি, আগে বলো তার বাবা হোয়াট? বস আসলে মিস কুহুর তার বাবার নাম বেলাল। সো হোয়াট? অ্যাসিস্ট্যান্ট ওভিড এত নর্মাল একটা রিয়াকশন দেখে খুবই চিন্তায় পড়ে যায়। হয়তো তার কথাটা তার বস ঠিক করে শুনতে পায়নি, তাই জন্যই তিনি এত শান্তভাবে কথাটা বললেন। নিজের মনের মধ্যেই কথাগুলো বলতে বলতে অ্যাসিস্ট্যান্ট মুখের উপর লেগে থাকা ঘামটা মুছে সে আবার বলে ওঠে, বস আসলে বেলাল আর কেউ নয়, আপনার কোম্পানির। অ্যাসিস্ট্যান্ট তার কথাটা পুরো করার আগেই অভি তার কথার মাঝখানে খুবই কঠিনভাবে বলে ওঠে, তো কি হয়েছে যদি সে আমার কোম্পানির স্টাফ হয়? সে কি মানুষ নয়? নাকি তার বাঁচার কোনো অধিকার নেই? বলো, তার কাজটা কি খুব ছোট, নাকি এই কাজটা করলে তাদেরকে মানুষ বলে ধরা হবে না? অ্যাসিস্ট্যান্ট অভিকে রেগে যেতে দেখে নিজের এই নিচু চিন্তা ভাবনার জন্য খুবই লজ্জিত বোধ করে আর মাথাটা নিচু করে নেয় আর বলে ওঠে, না বস। অভি অ্যাসিস্ট্যান্টের কথা শুনে এটা বুঝতে পারে যে সে কথাটা বলে খুবই লজ্জা বোধ করছে। তারপর সে নিজের চেয়ার থেকে উঠে অ্যাসিস্ট্যান্টের কাছে গিয়ে তার নিচু করা মাথাটা হাত দিয়ে উপরে উঠিয়ে নরমভাবে বলে ওঠে, কোনো কাজই ছোট বা বড় হয় না, আর না আমাদের কাজ আমাদের মূল্য বলতে পারে। কারণ যে কাজটা কষ্ট এবং পরিশ্রমের সাথে করা হয়, সেই কাজটা কোনোদিনও ছোট হয় না। যে কাজটা করার জন্য আমরা রক্ত জল করে থাকি, সে কাজের থেকে অন্য কিছুর মূল্য বেশি হতে পারে না। তবে মানুষের চিন্তাভাবনা ছোট হতে পারে, কিন্তু কোনো কাজ ছোট হয় না। বুঝেছো অ্যাসিস্ট্যান্ট রয়? সরি বস, আই ডোন্ট মিন দ্যাট। আমি ভেবেছিলাম আপনি এত বড় বিজনেসম্যান হয়ে মিস কুহুর মতো একজন মামুলি পরিবারের মেয়ে জেনেও তার সম্পর্কে আর কিছু জানতে চাইবেন না। কিন্তু আমি এটা জানতাম না বস, আপনার মনটা এত বড়। ইউর হার্ট সো পিওর অ্যান্ড কাইন্ড বস। আমাকে ক্ষমা করে দেবেন বেলাল সম্পর্কে এমন কিছু বলার জন্য। হুম,
কিন্তু আমি এতটাও কাইন্ড না যে তোমাকে শাস্তি দেব না এই ভুলের জন্য। অ্যাসিস্ট্যান্ট ওভির ডেভিল স্মাইল এবং ওর কথা শুনে একটু ঘাবড়ে যায় আর তোতলিয়ে বলে ওঠে, কি শান্তি বস? সাজা, এটা যে তুমি এখন আদবি কলেজে যাবে আর ওখানকার দিনের সাথে আমার একটা মিটিং ফিক্সড করবে। আই ডোন্ট নো তুমি কাজটা এখন কিভাবে করবে, বাট কলেজের দিনের সাথে আজকেই মিটিং ফিক্স চাই। তোমার কাছে জাস্ট 10 মিনিট সময় আছে। যদি 10 মিনিটের মধ্যে এটা পূরণ না করতে পারো তাহলে এর থেকে বড় শাস্তি তুমি পাবে। সো ইয়োর টাইম স্টার্ট নাও। অ্যাসিস্ট্যান্ট ওভির কথা শুনে টেনশনে পড়ে যায় আর যত দ্রুত সম্ভব কেবিন ছেড়ে যেতে যেতে বলে ওঠে। ইয়েস বস। এতটুকু বলে অ্যাসিস্ট্যান্ট কেবিন থেকে বেরিয়ে যায়। ওভি অ্যাসিস্ট্যান্টকে কেবিন থেকে দৌড়ে বেরোতে দেখে একটা হাসি দেয়, টেবিলের উপরে রাখা কুহুর ছবিটা হাতে নেয়, তারপর চেয়ারে হেলান দিয়ে ছবিটার দিকে তাকিয়ে একটা স্মাইলের সাথে বলে ওঠে, কিছু তো আছে তোমার মধ্যে যে কারণে অভির মনটা প্রথম দেখাতেই তুমি চুরি করে নিয়েছো। আমি জীবনে কত মেয়েকে দেখেছি, কিন্তু তাদের মধ্যে কাউকে আমার একটু পছন্দ হয়নি, কারোর প্রতি আমার ইন্টারেস্ট খুঁজে পাইনি। কিন্তু তারপর তুমি আসলে আর এক নজরে আমি তোমাকে মন দিয়ে বসেছি। আর এমন একটা মেয়েকে আমি নিজের মন দিয়ে বেসেছি যার সাথে আমার খালি কিছু ঘন্টারই পরিচয়। সত্যি কি স্ট্রেঞ্জ না? ওভি গভীরভাবে ছবিটা দেখে তাকিয়ে কথাগুলো বলে, এরপর ছবিটাকে বুকের সাথে লাগিয়ে নিয়ে সকালে কুহুর সাথে কাটানো সেই সময়টার কথা ভাবতে থাকে। দেখতে দেখতে ওভির মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। ঠিক তখনই ওভির অফিসের ফোনটা বেজে ওঠে। ওভি এতক্ষণ নিজের খেয়ালেই ডুবেছিল, কিন্তু ফোনের আওয়াজ শুনে সে তার খেয়াল থেকে বেরিয়ে এসে ফোনটার দিকে তাকিয়ে স্পিকারের বোতামটা টিপে বলে উঠল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ বারাকাতু। সরি টু ডিস্টার্ব ইউ বস, বাস মিস্টার রাকেশ চ্যাটার্জি অবধি কলেজের ডিন এই সময় কলে রয়েছেন। আমি ওনার কল আপনার কাছে ট্রান্সফার করছি। ওকে মিস শ্রী। ওভি এতটুকু বলার পরই মিস সুই কলটা ট্রান্সফার করে দেয়। কলটি ট্রান্সফার হওয়ার পর উল্টো দিক থেকে একটা লোকের ভিত আওয়াজ শুনতে পায় আর বলে ওঠে, আসসালামু আলাইকুম বস, প্লিজ আমাকে কিছু করবেন না। আপনি যা বলবেন আমি সেটাই করব, কিন্তু আমাকে প্লিজ কিছু করবেন না। আমার ফ্যামিলি আছে বস, প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রিল্যাক্স মিস্টার চ্যাটার্জি, আপনি বিনা কারণেই এতটা ভয় পাচ্ছেন। আচ্ছা আপনি এটা বলুন তো, আমার অ্যাসিস্ট্যান্ট আপনার কাছে আছে এখন? ইয়েস বস। ওকে গুড। এবার আপনি একটা কাজ করুন, ফোনটাকে স্পিকারে দিন। ওভি এইটুকু বলতেই একটা আওয়াজ শুনতে পায়, যেটা শোনার পর ওভি একটু হাসে আর বলে ওঠে, মিস্টার চ্যাটার্জি, আমার একটা জরুরি কাজ এসে গেছে, আপনি শুধুই ওই কাজটা করে দিন। আমার অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে চলে আসবে, আপনার কোনো ক্ষতি হবে না। ও কি কাজ বস? আপনার কলেজে একটু আগে নতুন কিছু স্টুডেন্টসদের অ্যাডমিশন নেওয়া হয়েছে, যার মধ্যে ফার্স্ট ইয়ারের কিছু MBA স্টুডেন্টস আছে। আপনাকে ওই সমস্ত অ্যাডমিশনগুলো ক্যান্সেল করতে হবে। ওভি টেবিলের উপর থেকে পেপারগুলো হাতে নিয়ে সেটা দেখতে দেখতে বলে, কিন্তু কেন বস? এই অ্যাডমিশনগুলো কি করে ক্যান্সেল করি? এমনিতে অনেক লেটে অ্যাডমিশন শুরু হয়েছে, তারপর যদি এখন ক্যান্সেল করা হয় তাহলে আমাদের কাজের রেপুটেশন খারাপ হয়ে যাবে, আর তাছাড়া বাচ্চাদের ফিউচারের উপর ও এফেক্ট পড়বে। আমি কি করে কোনো বাচ্চার ফিউচার নষ্ট করে দিই? মিস্টার চ্যাটার্জি নিজের কথা পূরণ করার আগে ওভিড অ্যাসিস্ট্যান্টের ওর সামনে অনেকগুলো ফর্ম দেখায়, যেটা দেখে মিস্টার চ্যাটার্জি শকড হয়ে চুপ হয়ে যায়। কি হলো, কথা বন্ধ হয়ে গেল মিস্টার চ্যাটার্জি? হ্যাঁ, কি যেন বলছিলেন, বাচ্চাদের ফিউচার অ্যান্ড অল। কেমন লাগছে মিস্টার চ্যাটার্জি আপনার সমস্ত সত্যিটা আমার অ্যাসিস্ট্যান্ট আপনার সামনে দেখিয়ে দিল বলে? আপনি এত বড় বড় ডোনেশন নিয়ে ওই সমস্ত বড় লোকের বিগড়ে যাওয়া বাচ্চাগুলোর অ্যাডমিশন দিচ্ছেন, তাহলে যারা ওই সিটগুলো সত্যি
ডিজার্ভ করে তাদের সাথে আপনি অন্যায় করছেন না, তাদের ফিউচার নষ্ট হচ্ছে না এতে, তখন আপনার কলেজের রেপুটেশন খারাপ হচ্ছে না। তাই তোমাকে যে কাজটা বলা হচ্ছে সেটা ঠিক করে করো। অভির ফোন রাখার পর অ্যাসিস্ট্যান্ট নিজের ফুল অ্যাকশন শুরু করে। বডিগার্ডগুলোকে সে কিছু ইশারা করে। তখনই রাকেশ ভীত হয়ে বলে ওঠে, হ্যাঁ 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 বস, কাজ হয়ে যাবে। কালই আমি অ্যানাউন্সড করে দেব অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাওয়ার ব্যাপারটা। প্লিজ আমাকে কিছু করো না বস। অ্যাসিস্ট্যান্ট মিস্টার রাকেশের কথা শুনে ওখানে রাখা সমস্ত ফোন এবং ডকুমেন্টগুলো তার সাথে নিয়ে বডিগার্ডগুলোর সাথে সেখান থেকে বেরিয়ে যায়। অভি ফোনটা কাটার পর তার কেবিনে কেউ নক করে। এরপর উনি নিজেকে একটু শান্ত করে বলে ওঠে। ইয়েস, কামিং। অভি টেবিলের ওপর রাখা ফটোটা নিজের কোটের মধ্যে ঢুকিয়ে নিয়ে দরজার দিকে তাকায়। একটা ফর্মাল শার্ট অ্যান্ড প্যান্ট পরা মেয়ে হাতে পায়ে নিয়ে কেবিনে ঢোকে। অভি ল্যাপটপ অন করে একবার ওই মেয়েটির দিকে তাকিয়ে বলে ওঠে। ইয়েস মিস সজীব। সেই মেয়েটির চোখে চশমাটা ঠিক করতে করতে একটু ভয় ভয় বলে ওঠে। বস সবার মিটিং রুমে চলে এসেছে, আপনাকে সেটাই ইনফর্ম করতে এসেছিলাম। অভি মিটিংয়ের কথা শুনে নিজের হাতে পড়া ঘড়িটার দিকে একবার তাকায়। তারপর ল্যাপটপ বন্ধ করে দাঁড়িয়ে বলে ওঠে। হ্যাঁ চলো। এইটুকু বলে অভি কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে। অভিকে যেতে দেখে তাড়াতাড়ি করে সুজি তার পিছন পিছনে যেতে লাগে। অভি থার্ড ফ্লোরে মিটিং রুমে পৌঁছায় এবং তার চেয়ারে গিয়ে বসে। অভিকে দেখে সব স্টাফরা দাঁড়িয়ে পড়ে। তারপর অভি বসলে তারা সবাই নিজেদের জায়গায় বসে পড়ে। মিস সুজি, যে এতক্ষণ অভির পিছন পিছন আসছিল, সেই সাইডে দাঁড়িয়ে হাতে ধরা ফাইলটা অভির সামনে রাখে। অভি এক নজর ফাইলটা দেখে নিয়ে তারপর সবার উদ্দেশ্যে বলে ওঠে। আজ আমি আপনাদেরকে এখানে কোনো বিজনেস ডিসিশনের জন্য ডাকিনি। আজ আমি আপনাদেরকে এটা বলতে দেখেছি যে কাল বাচ্চাদের অনাথ আশ্রমে এক্সিবিশনের প্রোগ্রামটা হতে চলেছে। তাই আপনারা আপনাদের সমস্ত ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ওখানে যাবেন এবং বাচ্চাদের বানানো প্রজেক্টগুলো কিনবেন এবং বাচ্চাদেরকে উৎসাহিত করবেন। আর আমাদের কোম্পানির যতগুলো ইনভেস্টর আছে তাদের কাছে প্রোগ্রামের ইনভিটেশন কার্ড পৌঁছে দেবেন। ওকে এভরিওয়ান। স্যার, আমাদের কোনো সমস্যা নেই, আমরা সবাই টাইমের মধ্যে পৌঁছে যাব। ওকে গুড, কারোর কোনো সমস্যা হওয়ারও কথা নয়। এইটুকু বলে অভি মিটিং রুম থেকে বেরিয়ে বাইরে আসে এবং তার পেছন পিছনে মিস সুজি অভিকে ফলো করে। অভি রুম থেকে বেরোনোর পর সব স্টাফগুলো যেন ভালো করে নিঃশ্বাস নিতে থাকে। এরপর চেয়ারের উপর বসতে বসতে বলে ওঠে। বসকে দেখলে আমাদের যেন নিঃশ্বাস আটকে যায়। এটাই বুঝতে পারি না যে আমরা নিজেদের শ্বাস নিব নাকি তার কথা শুনবো। পুরো মহলটাই যেন একটা আলাদা ভয়াবহ হয়ে ওঠে। শাট আপ ইউ ডাফার, তুমি তো খালি এতটুকুই দেখো যে টেনশন বেড়ে যায়, কিন্তু এই যে আমরা মেয়েদেরকে জিজ্ঞাসা করো একটু আমাদের উপর দিয়ে কি যায়। যখন তাকে আমরা কয়েক মাস অব্দি আমাদের অফিসে দেখতে পারি না, তখন আমাদের মনের উপর দিয়ে কি যায় তাকে একটাবার দেখার জন্য আমরা কিভাবে ছটফট করি। উফ, কি দেখতে, সত্যি যেন কোনো প্রিন্স। কি বডি, কি পার্সোনালিটি। আমি তো ওনার প্রেমে ঘায়েল হয়ে গেছি। যখন সামনে আসে তখন যেন রুমের টেম্পারেচারই বাড়িয়ে দেয়। খুব সুন্দর দেখতে একটি মেয়ে মুখের উপর হাত রেখে অভি যে দরজা দিয়ে বেরিয়ে গেল সেই দরজার দিকে তাকিয়ে বলে ওঠে। তোমাদের আবার হয়েছে নাকি আর কিছু ফালতু কথা তোমাদের বলার বাকি আছে? বলে যাচ্ছ, এটা মিটিং রুম যেখানে সিসিটিভি ক্যামেরাও ফিট করা আছে, যেটা বসের কেবিন থেকে ডাইরেক্ট অপারেটর করা হয়। যদি এটা না খুলে গিয়ে থাকো তাহলে আবারও মনে করিয়ে দিলাম, যদি এটা না চাও বস আজ তোমাদের এই কোম্পানি থেকে বার করে দিক, তাহলে এখনই বেরিয়ে আসো। শেষে এটা না হয় যে বডিগার্ডরা এসে আমাদেরকে এই রুম থেকে বাইরে বের করে দিচ্ছে। সো লেটস গো। ইয়েস ম্যানেজার মাইশা। এই কথাটা বলে মেয়েগুলো বেরিয়ে যায়। তার সাথে সাথে বাকি আরও যারা ছিল তারাও চলে যেতে লাগে। অভি মিটিং রুম থেকে বেরিয়ে সোজা অফিসের বাইরে চলে আসে এবং বেসমেন্টের দিকে যেতে লাগে। দুজন বডিগার্ড অভিকে বাইরে যেতে দেখে তারাও
তার পেছন পেছন যেতে লাগে। অভি বেসমেন্টের দিকে যাচ্ছিল, ঠিক তখনই তার নজর বেলালের উপর পড়ে, যে কিনা রিসেপশন টেবিল পরিষ্কার করছিল। এটা দেখে অভি তাড়াতাড়ি করে বেলালের কাছে যায় এবং তার হাত থেকে সেই কাগজটা কেড়ে নিয়ে বলে ওঠে, এই কাজটা আপনার নয়, এর জন্য আলাদা স্টাফ রাখা হয়েছে। তাহলে কেন আপনি এই কাজটা করছেন? সুজি, স্টাফ কোথায়? বেলাল কিছু বলতে যাবে তার আগেই 4 জন স্টাফ অভির কাছে আসে এবং মাথা নিচু করে বলে ওঠে, সরি বস, আসলে আমরা অফিস পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমাদের ক্ষমা করে দিবেন, আগে থেকে এরকম আর হবে না। অভি তাদের কথা শুনে একবার বেলালকে দেখে, তারপর আবার আবাসিক কর্মচারীগুলোর দিকে দেখে, কড়া ভাবে বলে ওঠে, আগে থেকে এটা হওয়া চায় না, আর ওনার যা ডিউটি তিনি ওটাই করবেন। খবরদার, যদি নিজেদের কাজ ওনাকে দিয়ে করানোর চেষ্টা করেছো তাহলে এই অফিসে দ্বিতীয়বার তোমাদের দেখা যাবে না, বুঝেছো? এখন যাও, গিয়ে নিজেদের কাজগুলো করো। এই কথাগুলো বলে অভি স্টাফদেরকে দেখতে থাকে। স্টাফগুলো অভির কথা শুনে তাড়াতাড়ি করে নিজেদের কাজে লেগে পড়ে। আর বেলাল অভির কাছে ক্ষমা চাইতে গেলে অভি বলে ওঠে, দেখুন, আমি চাই না আপনি আপনার ডিউটি ছাড়া অন্য কোনো কাজ করুন। আমি এটা একদমই পছন্দ করি না। কেউ নিজের রেসপন্সিবিলিটি অন্য কারোর উপর চাপিয়ে দিক। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। বেলাল অভির এরকম রূপ দেখে অবাক হয়ে কিছু বলতে পারেন না, যে কারণে সে নিজের মাথা দাঁড়িয়ে হ্যাঁ বলে। কারণ এই প্রথমবার অভিকে একটু অন্যরকম লাগে বেলালের কাছে। বেলাল মনে মনে ভাবেন, বসের কি হয়েছে? সকাল অবধি তো সবই নর্মাল ছিল, তাহলে হঠাৎ করে এমন কি হলো বস? আমার সাথে কথা বলার জন্য এতটা ইতস্ত বোধ করছে। হয়তো বসের শরীরটা ঠিক নেই, এই জন্য ওনার মুখে এত ঘাম। ঠিক আছে, খুব ভালো হয়েছে আপনি বুঝে গেছেন। আসলে আমি বলছিলাম কি, কাল সন্ধেবেলা আপনিও আপনার ফ্যামিলি নিয়ে কালকের অনাথ আশ্রমের প্রোগ্রামটাতে আসবেন। বাকি সব স্টাফরাও আসবেন, তাই আপনিও আপনার ফ্যামিলি নিয়ে আসলে খুব ভালো লাগবে আমার। আপনি আসবেন তো আপনার ফ্যামিলিকে নিয়ে? অভি এদিক ওদিক তাকাতে তাকাতে বেলালকে এই কথাগুলো বলে। আসলে অভি কিছু লোকাচ্ছিল, যে কারণে সে এদিক ওদিক তাকাচ্ছিল। বেলাল এতক্ষণ নিজের ভাবনাগুলোর মধ্যে পেঁচিয়ে যাচ্ছিল, কিন্তু অভি নিজে এসে তাকে প্রোগ্রামে যাওয়ার জন্য ইনভাইট করছে। এটা দেখে রীতিমতো শকড হয়ে যায়, কিন্তু তবুও নিজের মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। অভি কথাটা শুনে খুব খুশি হয়ে যায় এবং হালকা একটা স্মাইলের সাথে বলে ওঠে, ধন্যবাদ ইউ। আমি সেদিন আপনার এবং আপনার ফ্যামিলির সাথে দেখা করার অপেক্ষায় থাকব। আচ্ছা, আমি তাহলে এবার আসি। সন্ধেবেলায় আপনার বাড়িতে গাড়ি পৌঁছে দেব, যাতে প্রোগ্রামে আসতে আপনার এবং আপনার পরিবারের কোনো অসুবিধা না হয়। ইসমাইলের সাথে কথাটা বলে একবার বেলালকে দেখে অভি সেখান থেকে চলে যায়। অভিকে এত খুশি হয়ে যেতে দেখে বেলাল তার দিকে দেখতেই থাকে। যে অভির সাথে কথা বলতে মানুষ ঘাবড়ে যায়, ভয় পায়, আর আজ সেই অভি তার সাথে কথা বলতে গিয়ে ঘাবড়ে যাচ্ছিল। এটা ভেবে বেলাল ভীষণভাবে অবাক হয়। অভিকে আজ পর্যন্ত কেউ হাসতে দেখেনি, সেখানে অভি তার সাথে হেসে হেসে কথা বলছিল। এটা ভেবে সে যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। তখন তার অভির বলা কথাগুলো মনে পড়ল, যে সে আশ্রমের প্রোগ্রামের জন্য তাদের বাড়িতে গাড়ি পাঠিয়ে দিবে, যাতে তার যেতে কোনো অসুবিধা না হয়। কিন্তু বাচ্চাদের প্রোগ্রামে এর আগেও সে বিভিন্ন কাজের জন্য বডিগার্ডদের সাথে গিয়েছে। তাহলে অভি হঠাৎ কেন এটা নিয়ে চিন্তা করলো যে তারা সেখানে ভালোভাবে যেতে পারবে কিনা? বেলাল এগুলো ভাবতে ভাবতে অভির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অভি গাড়িতে উঠে ড্রাইভারকে বলে আশ্রমে নিয়ে যেতে। ড্রাইভার তার কথা মতো তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট দেয়। অভি গাড়িতে বসে একভাবে কুহুর কথাই ভেবে যাচ্ছিল। কুহুর সাথে কাটানোর সময়গুলোর কথা মনে করে তার অজান্তেই তার মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। এরপর অভি যখন আশ্রমে পৌঁছে যায়, তখন সে গাড়ি থেকে নামে। তার মুখে কোনো হাসির ছাপ ছিল না,
ছিল শুধু গম্ভীরতা। অভিকে গাড়ি থেকে নামতে দেখে ভানু এবং মিনা তার দিকে চলে আসে। তারা অভির কাছে এসে বলে, ওয়ালাইকুম আসসালাম বস। খুব ভালো হয়েছে যে তুমি চলে এসেছো। দেখো, মিনা কত সুন্দর করে এই পুরো প্রোগ্রামের ডেকোরেশনটা করেছে। আশা করছি তোমার ওর কাজটা খুব ভালো লাগবে। বস, তোমার কেমন লাগলো এবার বলো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। নাইস। ভানু আর মিনা দুজনেই অভির মুখে নাইস কথাটা শুনে ভীষণভাবে খুশি হয়ে যায় এবং একে অপরের দিকে তাকিয়ে দেখে। অতঃপর অভি বলে ওঠে, ভালো ডেকোরেশন করেছো তুমি, ধন্যবাদ ইউ। মিনা অভির মুখে ধন্যবাদ ইউ কথাটা শুনে এতটাই কতগত হয়ে যায় যে যখনই তাকে ওয়েলকাম বলতে যাবে কিন্তু অভির ইগনোরেন্স দেখে তার কথাটা মুখেই থেকে যায়। কিন্তু তবুও মুখের ওই ফ্যাকাশে ভাবটা কাটিয়ে একটা হাসি ফুটিয়ে অভিকে দেখতে থাকে, যে ভানুর কাঁধে হাত রেখে কথা বলছিল। কথাগুলো হচ্ছে, ভানু আঙ্কেল, তোমার কাজ হয়ে গেলে চলো আমার সাথে, কারণ তুমি আজকে বলেছিলে আমার সাথে ডিনার করবে, মনে আছে তো? ইয়েস বস, মনে আছে আমার। আপনার কথা ভুলে যাব সেটা কি করে হতে পারে? আর আপনার কথা অমান্য করা তো মানে তো মহাপাপ। সেটা আমি কি করতে পারি? ভানুর রকম অ্যাক্টিং দেখে অভি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে হেসে দেয়। ভানু হাসছিল, কিন্তু হঠাৎ করে ও অভিকে হাসতে দেখে সে যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। যে ছেলেটি কখনো হাসে না সে কিনা আজ এরকম প্রাণ খুলে হাসছে। কবি হাসি যেন পুরো জায়গাটাতে ছড়িয়ে পড়ে। অভিকে এভাবে হাসতে দেখে বাকি সবাই চুপ হয়ে গিয়েছিল, যেন মনে হচ্ছিল চারিদিকে কেউ নেই। আসলে অভি কখনো হাসে না, তাই তাকে হাসতে দেখে সবাই এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে সবাই কথা বলা ভুলে গেছিল। অভি হাসতে হাসতে ভানু আঙ্কেলের দিকে তাকায়, দেখে ভানু আঙ্কেল এইভাবে একভাবে তার দিকে তাকিয়ে আছে। এরপর বাকি সবার দিকে তাকালে দেখে সবাই যেন ভূতের মতো তাকেই দেখছে। কবি নিজের হাসি থামিয়ে দিয়ে ভানু আঙ্কেলকে বলে ওঠে, তাহলে কি এখন আমি তোমার এই বেকার জোকসগুলোর উপর হাসতেও পারবো না? অভি ভানু আঙ্কেলকে কথাটা বলার পর বাকি স্টাফদের দিকে তাকিয়ে বলে, সবাই নিজের কাজে মন দাও, আমি যেন একটা ত্রুটিও এর মধ্যে না দেখি, তাহলে কিন্তু আবারও আমি তোমাদেরকে ডেকোরেশন নতুন করে করাবো। নো ম্যাটার, যদি তোমাদের রাজ্যেকেও ডেকোরেশন করতে হয় তাও করবে, বুঝেছো সবাই? এরকম কথা শুনে সবাই যেন নিজের হুঁশে ফিরে আসে এবং তাদের কাজে মন দেয়। অভির কথা শুনে নিজের হুঁশে ফিরে আসে। মিনা অভিকে তার ভানু আঙ্কেলের সাথে যেতে দেখে। সে নিজেই নিজের মনকে বলে ওঠে, না জানি কোন শুভ সময় আজকে এসেছে যে তোমার এত সুন্দর হাসিটা আজ আমি দেখতে পেলাম। তোমাকে হাসলে যে এতটা সুন্দর লাগে সেটা তো কখনো ভাবিনি। তুমি আমার ফিলিংসটা বুঝতে পেরেছো, যে কারণে আমার ডেকোরেশন দেখে তোমার এত ভালো লেগেছে। আমি কি তাহলে সত্যি যা ভেবেছি সেগুলো ঠিক? তাহলে কি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো? অভি আর অভির ভানু আঙ্কেল ডাইনিং টেবিলে বসেছিল। ডাইনিং টেবিলের সামনে অনেক ধরনের বাঙালি খাবার সার্ভ করা হয়েছিল। ভানু সেই খাবারগুলোকে দেখে চমকে উঠে বলে, ও বাবা, এত ধরনের বাঙালি খাবার টেবিলের উপর সাজানো! আজকে তুমি এমন এমন কাজ করছো যা দেখে আমি ভীষণভাবে চমকে যাচ্ছি। প্রথমেই তো তোমার ওই মন খোলা হাসি, তারপর এখন আবার এত বাঙালি খাবার। যতদূর জানি তুমি তো বাঙালি খাবার একদমই পছন্দ করো না, তাহলে আজকে এই চমৎকারটা কি করে হলো? আগে পছন্দ ছিল না, তবে এখন আমার পছন্দ হয়। তাই নাকি? তাহলে তো খুব ভালো কথা। আজকে কি কোনো বিশেষ দিন যে কারণে এতগুলো ডিশেস তৈরি করা হয়েছে? আজকে তো কোনো বিশেষ দিন নয়, তবে খুব তাড়াতাড়ি বিশেষ দিন আসতে চলেছে। তোমার চোখে মুখে এত খুশি দেখে কিছু তো আশঙ্কা করতে পারছি। তাহলে আবার নতুন কিছু করতে যাচ্ছো? খুব শীঘ্রই বিয়ে করতে চলেছি। কি 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 বিয়ে? ভানু অবাক হয়ে কথাটা অভিকে বলতে গিয়ে খাবার গলায় আটকে যায় আর তিনি কাঁদতে লাগে। এইটা দেখে অভি বলে ওঠে, রিল্যাক্স আঙ্কেল, একটু ধীরে। তুমি ঠিক আছো তো? এখন তুমি যখন এরকম শক্ট দিচ্ছ তাহলে আমি ঠিক থাকবো কি করে? এখন ঠিক আছো তো তুমি? না,
আগে তুমি বলো মেয়েটাকে, কোন ফ্যামিলির, কোথায় থাকে, কিছু তো বলো। সব জানতে পারবে তুমি, খালি একটু অপেক্ষা করো। এটা কিন্তু ঠিক নয়। আধা কথা বলে বাকিটা জানার জন্য অপেক্ষা করতে বলছো, কিন্তু আমি তো অপেক্ষা করতে পারছি না। আমার মধ্যে তো অস্থিরতা কাজ করছে। মেয়েটাকে সেটা না বলো, কিন্তু সে কেমন দেখতে সেটা তো অন্তত বলতে পারবে। অন্তত একটু হলেও তো স্বস্তি পাবো। কাল প্রোগ্রামে নিজেই দেখে নিও। এইটুকু বলে অভি ডাইনিং টেবিল থেকে উঠে একটা মেয়েদের কাছে যায় যার হাতে বাউল আর একটা জগ ছিল। অভি সেখানে হাত ধরে নিয়ে হাতটা মুছে গার্ডেনের দিকে চলে যায়। ভানুর খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছিল, আর তাছাড়া অভির কথাটা শুনে তার আধা পেট ভরে গেছিল, যে কারণে অভিকে গার্ডেনে যেতে দেখে ভানু ও তাড়াতাড়ি নিজের হাত ধুয়ে নিয়ে অভির পেছনে যেতে লাগে। অন্যদিকে কুহু বাড়িতে খাবার খাওয়ার সময় প্রচুর পরিমাণে হেঁচকি তুলছিল, যেটা দেখে বেলাল বারবার কুহুকে হেঁচকি তুলতে দেখে পিঠে হাত বোলাতে বোলাতে বলে, কি হয়েছে তোমার মা, হঠাৎ এত হিচকি কেন উঠছে? আমি ঠিক আছি বাপি। ঠিক আছে তাহলে খাবার তাড়াতাড়ি খেয়ে নে, কাল তোকে তাড়াতাড়ি কলেজে যেতে হবে তো। তোর নাম লিস্টে আছে কিনা সেটা দেখতে হবে তো। ঠিক আছে বাপি। আচ্ছা বাপি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার আছে। কি কথা কুহুমা? কুহু কিছু বলছে না দেখে আবারও রামদীপ জিজ্ঞেস করে, কুহু কুহু এতক্ষণ নিজের ভাবনার জগতে ডুবেছিল। তার বাবার কথা শুনে সে নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বলে ওঠে, আচ্ছা বাপি, তুমি কি এমন কোনো মানুষকে দেখেছো যাকে দেখে তোমার প্রথমে একরকম মনে হয়েছে এবং পরে একটা ভিন্ন রকম মানুষ মনে হয়েছে? মানে এমন কোনো মানুষকে দেখেছো যে তোমার সামনে একরকম কিন্তু দুনিয়ার সামনে অন্যরকম? বলো না বাপি, তুমি এরকম কোনো মানুষকে কখনো দেখেছো? বেলাল কুহুর কথা শুনে হঠাৎ করে তার অফিসের বসের কথা মনে পড়ে যায়, কারণ আজ তার বস একদম অন্যরকম ব্যবহার করছিল এবং কুহুর কথার সাথে তার বসের ব্যবহারের মিল পাচ্ছিল। বেলাল সেই কথাটা চিন্তা করতে করতে কুহুকে বলে ওঠে, হ্যাঁ, এরকম মানুষকে দেখেছি তো। আচ্ছা, তিনি কে ছিলেন? আমার বস। কিন্তু তুই কেন এমন কথা জিজ্ঞাসা করছিস? কারণ আমারও এরকম একটা মানুষের সাথে আজকে দেখা হয়েছে। আচ্ছা, কে ছিল সেই মানুষটি? সেটা তো জানি না বাপি, কিন্তু তার সাথে অনেকগুলো বডিগার্ড ছিল এবং তাকে দেখে খুব বড়লোক মনে হচ্ছিল। কিন্তু তিনি অন্য বড়লোকদের মতো মোটেও ছিলেন না, কারণ তিনি তার টাকা পয়সা যাদের দরকার তাদেরকে দিয়ে হেল্প করেন। এটা আমার প্রথম সাক্ষাৎকারে মনে হয়েছিল, কিন্তু তারপর আমি তার অন্য একটা রূপ দেখি, যেখানে সে তার পাওয়ার ব্যবহার করছিল। সেই মুহূর্তে সেই মানুষটাকে একদম অন্য একটি মানুষ মনে হচ্ছিল। আমি বুঝতে পারছি না আসলে তার সত্যিকারের রূপটা কোনটা। আমার মনে হয় সব মানুষই সেই রকম নয় যেটা সে দুনিয়াকে দেখায়। কারণ দুনিয়াতে সবাই দেখে সেটা যে দেখাতে চায়, কিন্তু যারা তাকে বোঝে জানে তারাই সেই মানুষটার আসল ব্যক্তিত্ব জানতে পারে। আর তাছাড়া কোনো মানুষকে একবার দেখলে সে কী রকম সেটা বোঝা যায় না। তাই তুমি খামোখা এইসব নিয়ে ভাবছো। তুমি ঠিক বলেছো বাপি, আমি শুধু শুধু নিজের মাথাটা এসবে লাগাচ্ছিলাম। বেলালকে হাসতে দেখে তার মেষ মুখের পানে তাকিয়ে থাকে। তখনই তার কিছু কথা মনে পড়ে আর বলে ওঠে, আচ্ছা শোনো, একটা জরুরি কথা বলার ছিল, সেটা আমি বলতে ভুলে গেছিলাম। কি জরুরি কথা বাপি? আসলে কালকে অনাথ আশ্রমে একটা এক্সিবিশনের প্রোগ্রাম রাখা হয়েছে, তাই সমস্ত স্টাফদেরকে বস ইনভাইট করেছে। সেই জন্য তোমাকেও কাল আমার সঙ্গে সেখানে যেতে হবে। কিন্তু বাপি, কাল আমি তোমার সাথে কি করে যাব? কারণ আকাশ নীলিমার সাথে কাল কাল আমার একটা প্রোগ্রামে যাওয়ার আছে। তো কি হয়েছে, তুমি আকাশ নীলাকেও আমাদের সাথে নিয়ে নিও। ওরাও তাহলে তোমার সাথে ওই প্রোগ্রামে যাবে, আর ওখানে না হয় তোমরা আনন্দ করো। ঠিক আছে বাপি, তাহলে আকাশকে ফোন করে বলে দিই যে তার গাড়িতে করে নীলিমাকে নিয়ে আমাদের বাড়িতে যেন আসে, আর সন্ধেবেলা আমরা সবাই তার গাড়িতে করে ওখানে যাব। সেটা দরকার নেই, কারণ প্রোগ্রামে যাওয়ার জন্য আমাদের জন্য কাল বিকেলে বস বলেছে গাড়ি পাঠিয়ে দেবেন। বাপি, তোমার বস একটু বেশি দয়ালু নয় কি?
হ্যাঁ, বস খুব দয়ালু, কিন্তু সেটা সবাইকে বোঝাতে চায় না। এরপর কুহু কিচেনের কাজ করে নিজের রুমে চলে যায়। কুহুর বাবাও খাবার খেয়ে শুতে চলে যায়। কুহু সকালে তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখে সেখানে প্রচুর ভিড়। কুহু ভিড় দেখে সেই দিকে এগোতে লাগলে হঠাৎ করে দূর থেকে একটা জিন্স পরা মেয়ে এসে হাঁপাতে হাঁপাতে কুহুকে বলে, কলেজে এবারে এমবিএ স্টুডেন্টদের অ্যাডমিশন ক্যান্সেল করিয়ে দেওয়া হয়েছে। এই বছর আমাদের কারোরই অ্যাডমিশন হবে না। নোটিশ বোর্ড এটাই লেখা আছে। কি বলছিস? কিন্তু এটা কি করে হতে পারে? আর এরকম হঠাৎ করে, যদি অ্যাডমিশন নেওয়ারই ছিল না তাহলে আমাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ কেন করালো? এরা এরকম কি করে করতে পারে নীলিমা? এখন যদি অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যায় তাহলে তো আমাদের একটা বছর বরবাদ হয়ে যাবে। আমাদের এত পরিশ্রম সব কি তাহলে জলে চলে গেল? না না, তারা এরকম করতে পারে না। নিশ্চয়ই কোনো উপায় হবে। সেটাই তো বলছি কুহু। আর যদি আমরা কোনো বড়লোকের মেয়ে হতাম তাহলে কি এরা এইরকম করার সাহস দেখাতো? যেহেতু আমরা গরিব, আমাদের কাছে বেশি টাকা পয়সা নেই, সেই জন্য এনারা নিজেদের মন মর্জি করে। যখন মন চাইলো আমাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে নিল, আবার যখন চাইলো ক্যান্সেল করে দিল। এটা তো ভীষণ অন্যায়। আর যদি আমাদের আর কোনো বড়লোকের ঘরের মেয়ে হতাম, কিংবা কোনো বড় মানুষের সাথে আমাদের কন্ট্রাক্ট থাকতো, তাহলে হয়তো আমাদের সাথে এই রকম হতো না, আমাদের ফর্ম ক্যান্সেল হতো না। তাহলে আমরা এখন কি করব? আমাদের কাছে তো সেরকম কোনো সোর্স তো নেই। তাহলে কি আমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে? না, তখনই পিছন থেকে একটা ছেলে উত্তর দেয়। আওয়াজ শুনে কুহু আর নীলিমা পিছনে ঘুরে দেখে একটা লম্বা খুব হ্যান্ডসাম ছেলে, দেখতে ফর্সা, নীল চোখের অধিকারী, স্টাইলের সাথে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দেখে কুহু তাকে বলে ওঠে। তার মানে কি আকাশ? ছেলেটা সেই খামটা খুলে একটা লেটার বার করে ওদেরকে পড়ে শোনায়। এটা তো অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্সেল না করার জন্য আর সব স্টুডেন্টদের সিগনেচার করতে হবে যারা নিউ অ্যাডমিশন নিতে চাইছিল। কিন্তু এটা দ্য বস অফের সিগনেচার লাগবে কেন? এই ফর্মটা প্রফেসর আদিত্য স্যার দিয়েছেন। তুমি তো জানো আদিত্য স্যার বাবার খুব ভালো বন্ধু, সেই জন্য উনি অ্যাডমিশন ক্যান্সেল হবার কথাটা জানার পর উনি আমাকে নিজে ডেকে এই ফর্মটা দিয়েছেন। কারণ আমি জানি কলেজের ডিনের নোটিশ কেউ যদি ডিসমিস করতে পারেন সেটা শুধুমাত্র দা বস অভি চৌধুরী পারবেন। আর দা বস অভি চৌধুরী এই শহরের সবথেকে পাওয়ারফুল মানুষ। আর এই ফর্মে যদি দা বস অভি চৌধুরী একটা সিগনেচার থাকে তাহলে কলেজের ডিন স্বয়ং আমাদের বাড়ি গিয়ে রিকোয়েস্ট করে আমাদেরকে এই কলেজে অ্যাডমিশন করিয়ে দেবেন, তাও খুশি খুশি। নীলিমা এক্সাইটেড হয়ে আকাশকে জড়িয়ে ধরে, বলে ওঠে, সত্যি আকাশ, আমি জানতাম এই পথে কেউ যদি আমাদেরকে পার করতে পারে সেটা শুধুমাত্র আকাশ। আই অ্যাম রিয়েলি প্রাউড অফ ইউ আকাশ। থ্যাংক ইউ সো মাচ। এই কথাটা শোনার পর আকাশ তাকে নিচে থেকে একটু দূরে করে মুখ বাঁকিয়ে বলে, এই মোটি নিজের উপর একটু কন্ট্রোল রাখ। যখন দেখি তখন খালি আমার উপর চিপকে যাস। এত চিকটু কেন রে তুই? এরপর যদি দেখি তুই আমার সাথে চিল্লাচিল্লি করার চেষ্টা করেছিস তাহলে দেখিস মোটি তোর কি করি আমি। কুহু আকাশের কথাটা শুনে যে তাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই রেগে গিয়ে তাদের মাঝখানেই বলে ওঠে, শাট আপ বোথ অফ ইউ। এখানে এত সিরিয়াস একটা কথা চলছে আর তার মধ্যে তোরা কুকুর বিড়ালের মতো ঝগড়া চালু করলি। প্লিজ বি সিরিয়াস। আকাশ, তুই যখন এখন জানিস আমাকে কি করতে হবে, সো আই থিঙ্ক লেটস স্টার্ট দি ওয়ার্ক। আজকে আমরা সব স্টুডেন্টদের, মানে যারা যারা অ্যাডমিশন নিতে চায় তাদের সিগনেচার করিয়ে নেব। আর তারপর আমরা যাব দা বস অভি চৌধুরীর কাছে। তাছাড়া এত বড় পাওয়ারফুল একটা মানুষ যে কিনা ম্যানেজমেন্টের রুলস চেঞ্জ করতে পারে, সেরকম একটা মানুষের সাথে দেখা করা বানতাই হ্যাঁ। হ্যাঁ ঠিক বলেছিস। ওই মানুষই সত্যি অনেক বড় একটা মানুষ, সেই জন্য তার সাথে দেখা করাটা খুব একটা সহজ হবে না। আর তার অফিসে একবার গিয়ে একটা চেষ্টা অবশ্যই করা যেতে পারে। যদিও বা ওই মানুষটি নাকি খুব অ্যারোগেন্ট এবং নিজের টাকার অহংকার দেখায়, তবে আরও অনেকে মানুষ আছে যারা বলে তিনি নাকি কাউন্ট হার্টের একজন মানুষ।
পুলিশ আর লিডার তো সবসময় উনার পেছনেই লেজ হাতে থাকে। আর তাছাড়া গভর্নমেন্টকে উনি এই কিছুদিন আগে 1,000 কোটি টাকার প্রফিট দিয়েছেন, তাও মাত্র 22 বছর বয়সে। ওনার মাইন্ডে এতটাও শার্প যে যে কোনো কম্পিউটারকে টেক্কা দিতে পারে। জানিস কি তোরা, আমেরিকাতে ওনার ব্রেন টেস্ট করার জন্য একটা ঘুষ রাখা হয়েছিল। মাত্র 16 বছর বয়সে অক্সফোর্ডস ইউনিভার্সিটিতে ক্লাস 10-এর কিছু প্রশ্ন তাকে করা হয়েছিল এবং তার মধ্যে থেকে তিনি 99% উত্তর সঠিক দিয়েছিলেন। সেই প্রশ্নগুলোকে যখন অক্সফোর্ডস ইউনিভার্সিটির ক্লাস 10-এর স্টুডেন্টদেরকে করা হয়, তাদের মধ্যে শুধুমাত্র 2 জন তার সঠিক উত্তর দিতে পেরেছিল, তাও মাত্র 50%। যেটা দেখে আমেরিকার গভর্নমেন্ট তাকে দ্য বস অফ কম্পিউটার ফার্স্ট মাইন্ড নামে পুরস্কৃত করে। কোনোরকম সাকসেসের পর যা টাকা উনি পেয়েছেন সবই তার বিজনেসে লাগিয়ে দেয়। এরপর বিজনেস এতটাই সাকসেসফুল হয় যে এখন পুরো দুনিয়াতে রাজ করে ডি বসের নামে। অন্যদিকে অভি সকাল থেকেই নিজের অফিসে চারটি মিটিং কমপ্লিট করার পর তারপর কিছু ইম্পর্টেন্ট কাজ করতে করতে সকাল থেকে দুপুর হয়ে যায়। এরপর অফিসের কাজ মিটিয়ে অভি চলে যায় অনাথ আশ্রমের বাচ্চাদের প্রোগ্রামের প্রিপারেশনের কেমন হয়েছে সেটা দেখার জন্য। তার কুহুর সাথে আজ দেখা হবে, সেই জন্য অভির মুখে একটা আলাদাই হাসি ছিল এবং মনটাও খুশিতে ভরপুর ছিল। এরপর দুপুর থেকে বিকেল হয়ে যায়, সে রেডি হওয়ার জন্য তার বাংলোতে পৌঁছে যায়, যেখানে তার জন্য অনেকগুলো ডিজাইনার ড্রেস রেডি করা ছিল। অভি সেই সমস্ত ডিজাইনার ড্রেসগুলোকে দেখার পর তার মধ্য থেকে একটা ড্রেস খুব পছন্দ হয়, যেটা ছিল একটা কুর্তা পাজামার সেট। সে করতে পারে আমার সেটটা নিয়ে অভি তার চেঞ্জিং রুমে চলে যায় চেঞ্জ করার জন্য। অন্যদিকে তার গাছটা তাকে পাহারা দেওয়ার জন্য ঘরের বাইরে অপেক্ষা করতে থাকে। অভি যে কুর্তা পায়জামাটা সেটা চুজ করেছিল, যেটা মারুন কালারের ছিল, আর কুর্তা প্যান্টটা ছিল ক্রিম কালারের। অভি রুম থেকে বেরিয়ে নিচে চলে আসে। অভিকে এই ট্র্যাডিশনাল পোশাকে যেন ভীষণ হ্যান্ডসাম লাগছিল এবং তাকে দেখে প্রত্যেকটা স্টাফ তার দিকে তাকিয়েছিল। এইটা দেখে অভি বলে ওঠে, আমাকে কি হ্যান্ডসাম লাগছে? স্টাফরা হঠাৎ করে অভির মুখে হ্যান্ডসাম কথাটা শুনেই সবাই হাতে মাথা নাড়ায়, কিন্তু তার মধ্যে থেকে একজন ফিমেল স্টাফ বলে ওঠে, বস ইউ অলওয়েজ লুকিং হ্যান্ডসাম। ওর এইটুকু বলাতে বাকি সব স্টাফরা তার দিকে কেমনভাবে যেন দেখতে থাকে, যে কারণে সেই ফিমেল স্টাফটি একটু লজ্জা পেয়ে গিয়ে মাথাটা নিচু করে নেয়। অভি ফিমেল স্টাফের কথা শুনে একবার তার দিকে তাকিয়ে নিয়ে একটা হালকা মিষ্টি হাসি দিয়ে বাইরে যেতে যেতে বলে, থ্যাংক ইউ সেফ মিনি। এতটুকু বলে ও একটু হাসি দেয় এবং তারপর বাংলো থেকে বেরিয়ে যায়। অভির মুখ থেকে থ্যাংক ইউ কথাটা শুনে সেই ফিমেল স্টাফটি যেন নিজের খুশি আর ধরে রাখতে পারে না। তারপর যখন সে আশেপাশে থাকা মেল স্টাফগুলোর দিকে দেখতে লাগে, তারা যেন মিনিকে কেমনভাবে দেখছে, যে কারণে সে একটু লজ্জা পেয়ে যায়। অভি বেরিয়ে যাওয়ার পর অভির গার্ডগুলোও বেরিয়ে যায় এবং অভিকে গাড়ির দরজা খুলে দেয়। অভি গাড়িতে উঠে যায় এবং বেরিয়ে পড়ে অনাথ আশ্রমের উদ্দেশ্যে। অন্যদিকে বেলাল, কুহু এবং তার বন্ধুদেরকে নিয়ে অভির পাঠানো গাড়িতে করে অনাথ আশ্রমে পৌঁছে গিয়েছিল। সবাই গাড়ি থেকে বেরিয়ে অনাথ আশ্রমের সাজানো লাইটিংগুলো দেখতে থাকে। চারদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর কিছু সিকিউরিটি গার্ডরা সেই অনাথ আশ্রমের চারদিকে থেকে পাহারা দিচ্ছিল। এরপর বেলাল সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে ইনভিটেশন কার্ড দেখায় এবং ও তার বন্ধুদেরকে নিয়ে ভিতরে চলে আসে। চারদিকে নানা রকম অনুষ্ঠান হচ্ছে, সকল মানুষগুলো সেগুলোকে উপভোগ করছে। বেলাল এবং তার বন্ধুদেরকে গার্ডেনে রেখে সাইডে চলে যায় কিছু মানুষের সাথে কথা বলার জন্য। এদিকে আকাশেরও একটা ইম্পর্টেন্ট কল আসে, যে কারণে আকাশ একটু দূরে চলে যায় কথা বলতে। কুহু ও নীলিমা প্রোগ্রামগুলোকে দেখছিল। তারপর লিটন হঠাৎ করে কুহুর কানের কাছে এসে বলে, আচ্ছা কুহু, এর আগে তুমি কখনো এই অনুষ্ঠানে এত জাঁকজমক তো দেখিনি। আর এত বড় বড় মানুষজন, তাদেরকে দেখে তো কোনো সাধারণ মানুষ
ঘরের মনে হচ্ছে না। আর তাছাড়া আশেপাশে এত বডিগার্ড রয়েছে, এটা দেখে তো কোনো সোসাইটির অনুষ্ঠান মনে হচ্ছে বা কিংবা কোনো রকম ছোটোখাটো প্রোগ্রাম বলে মনে হচ্ছিল। কেমন যেন ফিল হচ্ছে এটা কোনো বড় লোকের অনুষ্ঠান। আমার যতদূর জানা আছে তোর বাবা তো অফিসের একজন মাত্র স্টাফ, তাহলে তোর বাবার এরকম একটা জায়গায় ইনভিটেশন আসা এটা তো কোনো ছোটোখাটো ব্যাপার মনে হচ্ছে না। আচ্ছা, তোর বাবা অফিসের বসকে তুই কি সেটা জানিস? কুহু ও যেন খুব চমকে যাচ্ছে। চারদিকে মানুষজন এবং অনুষ্ঠানের জাঁকজমক দেখে সে নীলিমাকে বলে, না, কখনোই না। আর না, আমি জানি বাপের কোম্পানির বসকে। আসলে কখনো এমন সুযোগ হয়নি যে বাপের অফিসে আমাকে যেতে হয়েছে কিন্তু সেই সম্পর্কে জানার। তবে বাপে মাঝে মধ্যে তাদের বসের কথা বলে ঠিকই, কিন্তু আমি জানি না তার বস কে। কুহু এতটুকু বলার পর কিছু মেয়েদের ফুসুর ফুসুর আওয়াজ আসতে শুরু হয়, যেটা শোনার জন্য নীলিমা আর কুহু অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে দেখতে লাগে। মেয়েগুলোর কথা ভালো করে শোনার জন্য তারা দুজন মেয়েগুলোর একটু কাছে চলে যায় আর শুনতে পায়, আমি তো কখন থেকে খালি তার এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছি। সে যে আমার স্বপ্নের রাজকুমার। রিমি, শুধু তুমি না, তার অপেক্ষায় তো আমিও বসে আছি। সে যে আমারও স্বপ্নের রাজকুমার। না জানি কখন আসবে বস। রিমি রেশমা, তোমার আবার শুরু করে দিয়েছো? তোমাদের মনে আছে তো বস আমাদেরকে কি বলেছিল? এখানে অনুষ্ঠানে সামিল হতেই বলেননি তার সাথে বাচ্চাদের এক্সপিরিয়েন্সগুলোকেও কিনতেও বলেছে, তার সাথে বাচ্চাদেরকে উৎসাহ করতে বলেছে। আর এখন যদি তোমরা তোমাদের এই বসের চিন্তায় মগ্ন হওয়ার কাজটা ছেড়ে নিজেদের আসল কাজটা না করো, তাহলে দ্য বস অভি চৌধুরী অফিসে কালকে তোমরা ঢুকতে পারবে না। তাই তোমাদের জন্য এটাই মঙ্গল যে তোমরা নিজেদের কাজটা মন দিয়ে করো। সরি মিস মাইশা। তোমরা যাও এক্সিবিশনের দিকে, বাকিদেরকে নিয়ে আমি একটু পর সেখানে যাচ্ছি। কুহু ও নীলিমা ওই তিনজনের কথা শুনে চমকে যায় আর নীলিমা অবাক হয়ে বলে, তার মানে তোর বাপের বস আর কেউ নয়, বরং দ্য বস অভি চৌধুরী। সত্যি আল্লাহ, তুমি তুমি আছো, তোমার কৃপা আমাদের ওপর রয়েছে। আর একটু শুনেছিলাম আল্লাহর কাছে মন থেকে কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হয়, কিন্তু এত তাড়াতাড়ি পূরণ হয় সেটা আমার জানা ছিল না। নীলিমা খুব খুশি হয়ে কুহুকে কথাগুলো বলে। এরপর কুহুকে দেখে কুহু এক্সিবিশনের দিকে যাচ্ছে, তাই নীলিমা তাকে অনুসরণ করে কুহু এক্সিবিশনের দিকে যেতে লাগে। তারপর ওখানে বাচ্চাগুলোকে দেখে তার মনে পড়ে এরা তো সেই অনাথ আশ্রমের বাচ্চা, আর নিজেই নিজেকে বলে এটা তো সেন্ট বেরি অনাথ আশ্রমের বাচ্চা। তারপর হঠাৎ করে তার সকালে অভির সাথে দেখা হওয়া সেই ঘটনাটা মনে পড়ে যায় আর মনে মনে বলে, তার মানে সকালে আমি যে মানুষের সাথে দেখা করেছি সেটা আর কেউ না, দ্য বস অভি চৌধুরী ছিল। আর আমার বাপি যে কোম্পানিতে কাজ করে তার মালিকও দ্য বস অভি চৌধুরী। তার মানে সকালে যার সাথে সে দেখা হয়েছে সেই মানুষটা এবং আমার বাপের কোম্পানির মালিক একজনই। নিজেকে কথাগুলো বলে এসে যেন শকড হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতে লাগে, কারণ সে বুঝতে পারছে না সকালে যার সাথে দেখা হয়েছিল সে দ্য বস অভি চৌধুরী। তার জন্য সে খুব খুশি হবে, নাকি অভি চৌধুরীকে সে চিনতে পারেনি তার জন্য সে দুঃখ পাবে। এইরকম উল্টো সেই বস অভি চৌধুরীকে সকালে জ্ঞান দিয়ে এসেছে। সকালে তার করা বকামির কথা ভেবে নিজেই নিজের উপরে রাগ করতে লাগে। তখনই কিছু মানুষের আওয়াজ তার কানে ভেসে আসে। আরে সামনে থেকে সরে দাঁড়ান, দ্য বস অভি চৌধুরী এসে গেছেন। কিছু মানুষ যেন এন্ট্রান্স এর দিকে যেতে যেতে কথাটা বলতে থাকে, যেটা শুনে কুহু সেই দিকে তাকায়। সেখান থেকে অভি খুবই স্টাইল দিয়ে নিজের বডিগার্ডের সাথে ভিতরের দিকে আসছিল। অভি ওখানে পৌঁছানোর পরই বডিগার্ডগুলো তাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং সামনের দিকে ডিস্টেন্স বানিয়ে সবার মধ্যে থেকে অভিকে নিয়ে ভিতরে যেতে লাগে। অভির সাথে ভানু ছিলেন এবং তার পাশে অ্যাসিস্ট্যান্ট ও বডিগার্ডরা আসছিল।
আর মিনা ঠিক পিছনে ছিল, যে রেড কালারের লেহেঙ্গা পরেছিল, আর তার নজর অভির উপরেই একভাবেই টিকেছিল। অভি সবার দিকে হালকা একটা স্মাইল করে চারদিকে দেখতে লাগে, কারণ তার চোখ দুটো খালি কুহুকে খুঁজছিল, কিন্তু অভি কোথাও কুহুকে দেখতে পায় না। এরপর সে বাইরে বেরিয়ে আসে। দেখতে দেখতে প্রোগ্রামে বড় বড় সেলিব্রিটি, বিজনেসম্যান, নেতা থেকে শুরু করে সবাই এসে পৌঁছায়। তাদের মধ্যে একজন নিউজ রিপোর্টার খুবই কষ্টের পর সেখানে আসার সুযোগ পায়, কারণ অভি চাইছিল না বাচ্চাদের এক্সিবিশনটার কোনো নেগেটিভ নিউজ বাইরে যাক। তাই শুধুমাত্র একজন রিপোর্টারকেই ভিতরে আসার পারমিশন দেয়া হয়। অভি কোনো সেলিব্রিটিকে দিকে দেখছিল না, কোনো নেতাদেরকে দেখছিল না, কেউ কিছু জিজ্ঞাসা করলে সঠিকভাবে উত্তরও দিচ্ছিল না। ভানু এই জিনিসটা নোটিস করে যে অভির নজর যেন চারদিকে কাউকে খুঁজে যাচ্ছে। তখন সে বলে, বস, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? অভি তার ভানু আঙ্কেলের দিকে একবার তাকিয়ে তারপর মাথা নাড়িয়ে না বলে দেয়। তখন ভানু আবার বলে ওঠে, বস, সুপার মডেল এসেছে, আপনি কি দেখা করতে চান? ভানু ধীরে ধীরে অভিকে কথাগুলো বলে, যে কিনা এখন সামনের দিকে তাকিয়ে হাঁটছিল। ভানু অভিকে এক্সিবিশন এর দিকে এগোতে দেখে নিজেই গেস্টদেরকে অ্যাটেন্ড করে এবং তাদেরকে নিয়ে এক্সিবিশনের দিকে যেতে লাগে। মোনা অভিকে অনেকক্ষণ ধরে দেখছিল, কারণ আজ অভিকে খুবই হ্যান্ডসাম লাগছিল। মোনা যেন একভাবে অভিকে দেখেই যাচ্ছিল, কিন্তু অভি তাকে একবারও দেখছিল না। সেই জন্য অভির অ্যাটেনশন পাওয়ার জন্য সে বলে ওঠে, অভি, আই মিন বস, দেখো না বাচ্চারা কত সুন্দর করে জিনিস তৈরি করেছে। স্টলের উপর থেকে চীনামাটির একটা পট উঠিয়ে নিয়ে অভিকে কথাগুলো বলে। বাচ্চারা সত্যি খুব সুন্দর করে এই পটগুলোকে ডিজাইন করেছিল, আর তার মধ্যে প্রচুর কালার্স ও ইউজ করেছিল। মোনা অভির অ্যাটেনশন পাওয়ার জন্য বাচ্চাদের সাথে একগাল হাসি দিয়ে কথা বলতে লাগে। এই বাচ্চাগুলো এতই ট্যালেন্টেড যে তারা যাই বানায় সেগুলোই খুব সুন্দর এবং ইউনিক হয়। তুমি এগুলো কিনে নিজের ঘরে ডেকোরেট করতে পারো। মিস মোনার বাড়িতে এই ফ্লাওয়ার পটগুলো ডেলিভার করে দিও। এগুলো কম হবে নাকি আরও কিছু অর্ডার করতে চাও? অভি এতটুকু বলে সামনের দিকে স্টলে বাচ্চাদেরকে দেখে সেদিকে এগিয়ে যায়। মোনা বুঝতে পারছিল না যে সে কি বলবে, কারণ এতগুলো ফ্লাওয়ার পট নিয়ে সে কি করবে। তখনই ভানু মোনাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওঠে, ইয়েস বস, আই থিঙ্ক এগুলো এনাফ। মনে হয় তুমি কি আবারও বসের চোখে নিচে নামতে চাও? যদি না চাও তাহলে কোনো এমন কাণ্ড করবে না যেটার কারণে বস তোমাকে প্রোগ্রাম থেকে যাওয়ার জন্য বলে দেয়। তুমি জানো তো, বস কোনো মানুষের চেহারা 2 মিনিট দেখেই বলে দিতে পারে তার মাথায় কি চলছে। মোনা ওখানেই দাঁড়িয়ে পড়ে। ভানুর বলা কথাগুলো ভাবতে থাকে। অভি সব বাচ্চাগুলোর কাছে এক এক করে যায় আর তাদের বানানো জিনিসগুলোকে দেখতে লাগে। কিছু মেয়েরা নিজের হাতে সেলাই করে ড্রেস, ডল, টেডি বিয়ার, কুশল বানিয়েছে। অন্যদিকে ছেলেরা বিভিন্ন ধরনের মেশিন বানিয়েছে যেগুলো দৈনন্দিন কাজে ব্যবহৃত করা যায়। অভি তাদের এই এক্সিবিশনগুলো দেখে ভীষণভাবে খুশি হয় এবং প্রত্যেকটা জিনিস কিনতে লাগে, যা দেখে বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায়। অভিকে দেখে সে এক্সিবিশনে বিভিন্ন রকম সেলিব্রিটি এবং লিডাররা আসে, যারা অভির সামনে ভালো সাজার জন্য বাচ্চাগুলোর এক্সিবিশনে আনা জিনিসগুলোকে উঁচু দামে কিনে দেয়। এরপর অফিসের স্টাফরাও বাচ্চাদের বানানো জিনিসগুলোকে কিনতে লাগে। বাকি যেসব ইনভেস্টররা ছিল তারা সত্যি সত্যি বাচ্চাদের তৈরি করা জিনিসগুলো দেখে খুবই খুশি হয় এবং কিভাবে বানিয়েছে সেগুলো দেখতে লাগে আর সেই জিনিসগুলোকে কিনতে লাগে। কিছু কিছু বাচ্চার কাজ এত পছন্দ হয়ে যায় যে সেই ইনভেস্টরগুলো তাদের কার্ড দিয়ে বলে ফিউচারে তাদের সাথে যুক্ত হতে, যা দেখে বাচ্চারা ভীষণভাবে খুশি হয়ে পড়ে এবং হাসতে হাসতে তাদেরকে ধন্যবাদ জানায়। অভি বাচ্চাগুলোকে খুশি দেখে সেও খুশি হয়ে যায়। এরপর সামনের দিকে এগিয়ে যায়, যেখানে বিভিন্ন রকম নাচ গানের অনুষ্ঠান চলছিল। অভি সব জায়গাতেই কুহুকে খুঁজছিল, কোথাও দেখতে না পেয়ে সে একটু চিন্তায় পড়ে যায়।
অভির মুখে একটা চিন্তার ছাপ ফুটে ওঠে। হঠাৎ করে তার বেলালের কথা মনে পড়ে। তখন সে বেলালকে খুঁজতে লাগে। দূরে কিছু লোকজনের সাথে বেলালকে কথা বলতে দেখে একটু শান্তি পায়। উনি যখন এখানে আছেন তার মানে কুহুও নিশ্চয়ই আশেপাশে আছে, কিন্তু কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না কেন ওকে। কি কোথায় আছে বস? অ্যাসিস্ট্যান্ট অভির পাশে দাঁড়িয়েছিল। অভির কথা শুনতে পেয়ে কথাটা বলে। অভি অ্যাসিস্ট্যান্টের কথা শুনে কিছু চিন্তা করে বলে ওঠে, অফিসের সব স্টাফ মেম্বারদেরকে বলো বাড়ি যাওয়ার আগে যেন তার পরিবারের সাথে আমার সাথে দেখা করে যায়। ওকে বস। কিছুক্ষণের মধ্যে সব স্টাফগুলো এক এক করে তাদের পরিবারকে নিয়ে অভির সাথে দেখা করতে আসে। অভি সবার সাথে দেখা করবে বলে মেয়েগুলো যেন জ্যাকপট হাতে নিয়ে যায়। যারা কখনো ভাবেওনি অভির সাথে দেখা হবে, তারাও দৌড়ে দৌড়ে যাচ্ছিল অভির সাথে দেখা করতে। একটা মেয়ে অভির কাছ থেকে গিফট নেওয়ার পর বলে ওঠে, বস, you are looking handsome and thank you for this. It's very beautiful. মিস রিমিশন, এটাই আপনার নাম তো? Boss, you know my name? ইয়েস। আর শুধু তোমার নামই না, আপনি অফিসে কি কি করেন অফিসের কাজ ছাড়াও সেগুলো আমার জানা আছে, বিকজ সমস্ত অফিসের ক্যামেরাগুলো আমার চোখে ফিট করা আছে। সো বি কেয়ারফুল মিস রিমি। অভি বাঁকা একটা হাসি দিয়ে রিমির দিকে তাকিয়ে কথাগুলো বলে, যা দেখে রিমির ফেসের সব রং উড়ে গিয়েছিল। থ্যাংক ইউ আমার তারিফ করার জন্য। এবার যান, গিয়ে প্রোগ্রামটাকে এনজয় করুন। অভি মেয়েটা যাওয়ার পর বেলাল যখন একা তার কাছে আসে, তখন বেলাল কিছু বলার আগেই অভি বলে ওঠে, থ্যাংক ইউ এখানে আসার জন্য। আপনি একা এসেছেন মানে আমি তো সবাইকে পরিবার নিয়ে আসতে বলেছিলাম, তাই জিজ্ঞাসা করলাম। না না বস, আপনি ধন্যবাদ কেন জানাচ্ছেন? এটা তো আমার কর্তব্য। কিন্তু আমি কি একা আসিনি? আমার মেয়ে কুহু আমার সাথে এসেছিল তার বন্ধুদেরকে নিয়ে, কিন্তু তারা হঠাৎ করেই আমার মেয়ের কলেজের কিছু কাজ এসে পড়েছিল, সেই জন্য ওকে যেতে হলো। আসলে বস, ওর কলেজে অ্যাডমিশন নিয়ে কোনো একটা সমস্যা হয়ে গেছে, যে কারণে ও খুব চিন্তিত আছে বস, এই জন্য ওকে যেতে হলো। আপনার খারাপ লেগেছে, সেই জন্য আমি ওর তরফ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। দেখুন, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। যদি সে চলে গিয়ে থাকে কোনো কারণে, তাহলে সেটা এমন কোনো বড় সমস্যা না যে আপনি ক্ষমা চাইবেন আমার কাছে। আপনি আপনার মেয়েকে বলবেন কলেজের কিছু স্টুডেন্টসকে নিয়ে কাল আমার অফিসে আসতে, তার যা সমস্যা আছে সেগুলোকে আমি সলভ করে দেব। বেলাল অভির কথা শুনে খুব খুশি হয়ে যায়, কারণ কুহুর সমস্যা দূর হয়ে যাবে এটা ভেবেই সে আনন্দে আত্মহারা হয়ে যায়। এরপর অভির থেকে গিফট নিয়ে অভিকে বিদায় বলে সেখান থেকে চলে আসে। অভি বেলালকে খুশি দেখে সেও খুশি হয়ে যায়, কিন্তু কুহুর সাথে দেখা হলো না। এটা ভেবে তার মনটা একটু খারাপ হয়ে যায়। ধীরে ধীরে রাত বাড়তে লাগে। বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে নেতারা ও আরও গণ্যমান্য ব্যক্তিরা অভিকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। রাত যেহেতু অনেক হয়ে গিয়েছিল, তাই অনাথ আশ্রমের বাচ্চাদেরও যাওয়ার সময় হয়েছিল, তাই সেখানে অ্যাডমিন বাচ্চাদেরকে নিয়ে আসে আর অভিকে বলে ওঠে, বস, আমাদের যাবার সময় হয়ে গিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আজকের এক্সিবিশন খুব ভালো হয়েছে। প্রচুর মানুষ বাচ্চাদের থেকে তাদের বানানো জিনিসগুলোকে কিনেছে আর অনেক প্রশংসাও করেছে। শুধুমাত্র আপনার কারণেই আজ এতটা সাকসেসফুল হয়েছে বাচ্চাদের এক্সিবিশন। ধন্যবাদের কোনো দরকার নেই। আপনি বাচ্চাদের সব ক্রেডিটগুলো আমাকে কেন দিচ্ছেন? বাচ্চারা এত পরিশ্রম করেছে বলেই তারা আজকে এক্সিবিশনে এত ভালো তাদের হাতের কাজ দেখিয়েছে, তাই এখানে আমার কোনো ক্রেডিট তো নেই। অভি এতটুকু বলে বাচ্চাদের কেউ গিফটগুলো দিতে লাগে। তখন একটা বাচ্চার দিকে নজর যায়, যার হাতে একটা ডল ছিল। সেই ডলটা বাচ্চাটার হাতে দেখে অভি মনে মনে ভাবে, আমি তো বলেছিলাম সবাইকে এই সমস্ত জিনিসগুলো কিনে নিতে, তাহলে এই বাচ্চাটার কাছে এখন একটা ডল কি করে রয়ে গেল? তার মানে কেউ কি তার থেকে কিনে নি? অতঃপর অভি বাচ্চাটার কাছে আসে আর বাচ্চাটাকে দেখে বলে ওঠে, তোমার হাতে যে ডলটা আছে এটা তো খুব সুন্দর, আমি কি এটা নিতে পারি? বাচ্চাটা করুণভাবে অভির দিকে তাকায় আর বলে, সরি অভি ভাইয়া, এই ডলটা তো সকালে সেই আপুটা আমার থেকে কিনে নিয়েছে। আমি যদি তোমাকে কালকে
আর একটা নতুন দল বানিয়ে দিই, তাহলে হবে? সকালে সেই আপু, তার মানে তুমি কুহুর কথা বলছো? হ্যাঁ, এই নামই বলেছিল সকালে ওই আপুটা। ও আচ্ছা, তাহলে এই ডলটা সে নিয়ে গেল না কেন? সে কি আবার এসে ডলটা নিয়ে যাবে বলেছিল? সে নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তোমাকে দেখে অনেক তাড়াতাড়ি আমাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। অভি বাচ্চাটির কথা শুনে এবার বুঝতে পেরেছিল কুহুকে সে দেখতে কেন পায়নি। অভির আসার পর যেহেতু কুহু অভিকে দেখে নিয়েছিল, সেই জন্য ও সেখান থেকে চলে গেছিল, কিংবা এটা বলা যায় সে পালিয়ে গেছিল। অভি এটা দেখেই কুহুর এমন ব্যবহারে মনে মনে হাসতে লাগে। অতঃপর সেখান থেকে হাসি মনে বেরিয়ে যায় অভি। অভি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অভি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে চলে যায় নিজের অফিসে। অন্যদিকে নীলিমা ফোন করেছে কুহুকে। কুহু ফোন রিসিভ করতেই নীলিমা ফোনের ওপাশ থেকে বলে ওঠে, কি রে কুহু, তুই কলেজে অ্যাডমিশন নিলি না? তার জন্য তো তোকে কলেজে গিয়ে পারমিশন নিতে হবে। ও সরি রে, ভুলে গিয়েছিলাম যে আজকে আমাকে কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য পারমিশন নিতে হবে। ওকে, আর দেরি না করে দ্রুত ভার্সিটির উদ্দেশ্যে রওনা দে। আমিও বের হচ্ছি বাসা থেকে। ওকে ঠিক আছে, তুই রওনা দে, আমিও যাচ্ছি। আর হ্যাঁ, আকাশকে বলে দিস সেও আমাদের সাথে যাবে। আমার একা যেতে ভয় লাগে। তারপর কুহু বিছানা না থেকে উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে ভার্সিটিতে পৌঁছে যায়। ভার্সিটির গিয়ে প্রিন্সিপালের রুমে যায়। সেখানে গিয়ে বলে ওঠে, মে আই কাম ইন স্যার? আমি কি ভেতরে আসতে পারি? ইয়েস, কামিং। তুমি ভিতরে আসতে পারো। তারপর তারা ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করার সাথে সাথে কুহু আবার বলে ওঠে, স্যার, আমার অ্যাডমিশনের যে ফর্মটা আছে ওটা প্লিজ দিন না। আমি অ্যাডমিশন নিতে চাই এই কলেজে। দেখো কুহু, আমিও চাই তুমি কলেজে অ্যাডমিশন নাও, কিন্তু এখানে আমার কোনো কিছু করার নেই। আমি তো যথাসাধ্য করেছি তোমার জন্য, এখন শুধু একটা সই লাগবে। আর এই সেই সইটা লাগবে টপ বিজনেসম্যান, আমাদের সবার চোখের নয়নের মণি অভি স্যারের। এই কথা শুনে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে কুহু। আজকের শেষ। কুহু এবার মনে মনে বলে ওঠে, ওই বজ্জাদের কাছে যাওয়ার মানে তো আমি শেষ। তাই হারামজাদাটা আমাকে দেখতে এই কুত্তার মতো জিব্বা বের করে রাখে। কি রে, কিছু বলছিস না কেন? তা তুই যাবি কিনা বল। না গিয়ে কি আর কোনো উপায় আছে? আজরাইলের নাম নিলে তো আজরাইলের কাছে যেতেই হবে। ওকে স্যার, ঠিক আছে, আপনি আমাকে ফর্মটা দিন, আমি ওনার কাছ থেকে সই করে নিয়ে আসি। এরপর কাগজটা নিয়ে কুহু, আকাশ এবং নীলিমা চলে যায় অভির অফিসে। কুহু সেখানে গিয়ে বলে ওঠে, স্যার, আমার এই কাগজে একটা সই করে দিন না প্লিজ। দিতে পারি, তবে একটা শর্তে, আর সত্যটা তোমাকে একাই বলবো। আচ্ছা, তোমরা সবাই বাইরে যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। তেমন কিছু না, চেয়ারে বসো, আমি বলছি। কিন্তু স্যার, কি কথা বলবেন প্লিজ দ্রুত করুন। দেখো কুহু, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই। আমি চাইলে তোমাকে জোর করে বিয়ে করতে পারি, কিন্তু সেটা হবে আমার চরম একটা ভুল। আমি তোমাকে জানি এবং ভালোবেসে বিয়ে করতে চাই। তুমি আমাকে দেখলেই ভয়ে পালিয়ে যাও। তুমি ভাবো আমি গুন্ডা মাস্তান। হ্যাঁ, আমি একজন গুন্ডা এবং মাস্তান, কিন্তু আমি কেন হয়েছি সেটা তুমি জানো না। আমি তোমাকে সবসময় সুখে রাখবো, ভালোবেসে আগলে রাখবো, এবং আমি মাফিয়া হওয়ার কারণটা তোমাকে খুলে বলবো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আপনাকে দেখলে আমার ভয় লাগে। আমি আপনাকে পছন্দ করি, কিন্তু আপনার সেই রাগী চেহারা দেখলে সত্যিই আমার খুব ভয় লাগে। আমি তোমাকে সেই প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম। আমার অনাথ আশ্রমে বিভিন্ন জায়গায় আমি আমার লোকদের মাধ্যমে তোমার খোঁজ খবর নিতাম। আমি তোমাকে বিয়ে করে আমি আমার রাজপ্রাসাদে রানী করে রাখতে চাই। তুমি কি আমার ভালোবাসার পথ চলার সঙ্গী হবে? হবে কি আমার একাকিত্বের সঙ্গী? বৃদ্ধকালে দুজন দুজনের একে অপরের পরিপূরক ভালোবাসার একটি জুটি হয়ে উঠবে কি আমার সাথে? সব তো ঠিক আছে, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমার বাবা যদি মেনে না নেয় আমি কি করব? তোমার বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার। বাবা রাজি থাকলে আমিও বিয়ে করতে রাজি আছি।
এরপর অভি কাগজে সই করে দিয়ে সেখান থেকে কুহু কলেজ অ্যাডমিশন নেয়। অভি তার বাবাকে জানায় কুহুর বাবা সবটা মেনে নিয়েছে। চারদিকে বিয়ের আয়োজন করা শুরু করেছে। ধুমধাম করে তাদের বিয়ে দেওয়া হচ্ছে। তাদের বিভিন্ন অনাথ আশ্রম এবং হসপিটালে, এমনকি অসহায় মানুষদেরকে নিমন্ত্রণ করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে। অনেক খাওয়া দাওয়ার আয়োজন এবং ব্যবস্থা করা হয়েছে, যেখান থেকে মানুষজন, টপ বিজনেসম্যান, এমনকি কুখ্যাত আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া অভির বিয়ের অনুষ্ঠান বিভিন্ন স্থান থেকে ডিজিটাল পর্দার মাধ্যমে দেখতে পাবে। দেখতে দেখতে তাদের বিয়ের পর্ব শেষ করে দেওয়া হয়। বিয়ে শেষে কুহুদের বাড়ি থেকে অভিদের বাড়িতে যাওয়ার যাত্রাপালা শুরু হয়। বাড়িতে পৌঁছে যায় দেখতে দেখতে রাত 1টা বেজে যায়। অভি আর কুহু ছাদে বসে এক কাপে চা খাচ্ছে। আকাশে অনেক তারা উঠেছে, সাথে চাঁদ চারদিকে। তারার আলো ছড়িয়ে আছে আশেপাশে। জোনাকি পোকার আলোতে পশু পাখির কিচির মিচির এবং এই মধ্যরাতে নিস্তব্ধ পরিবেশে ভালোবাসার মানুষটাকে কাছে পেয়ে বেশ উপভোগ করছে একে অপরে। অতঃপর অভি বলে ওঠে, আমি তোমাকে এই রাতে আকাশ, চাঁদ, চন্দ্র, সূর্য, তারা, এমনকি পৃথিবীর মধ্যে এই মধ্যরাতে জেগে থাকা অসংখ্য অজানা কিছু জিনিসকে সাক্ষী রেখে তোমাকে আমি আমার জীবনের পথ চলার সঙ্গী করতে চাই। আগলে নিতে চাই তোমাকে। তুমি কি আমার পথ চলার সঙ্গী হবে? তোমাকে কি আমি আমার ভালোবাসার চাদরে আগলে নিতে পারি? আমিও তোমার গভীরতায় হারিয়ে যেতে চাই তোমার স্রোতে ভালোবেসে তোমাকে আগলে নিতে চাই আমার গহীন ভবনে, যেখানে তুমি আর আমি দুজনে ভালোবেসে এক নতুন দুনিয়ায় নতুন করে নিজেদের পথ চলা শুরু করতে পারি। আমিও তোমাকে বুকের গহীন ভবনের সেই মরুভূমির বালুচরে লুকিয়ে থাকা এতদিনের ভালোবাসা উজাড় করে দিতে চাই আমি আমার সবটুকু। এটা বলার সাথে সাথে অভি আর দেরি না করে আলতো করে কিস করে কুহুর ঠোঁটে। তারপর কুহুকে নিয়ে নিজের রুমে যায়, দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। তারপর কুহুকে খাটে শুয়ে দেয়। ধীরে ধীরে বাসর রাতে ভালোবাসার প্রেমিক প্রেমিকা এবং স্বামী স্ত্রীরা গভীর নির্জন রাতে পথ চলার প্রথম দিনে সেই ভালোবাসার চাদরে একে অন্যকে আগলে নিতে থাকে, হারিয়ে যেতে থাকে ভালোবাসার চাদরে, যেটা বিয়ে করলেই বোঝা যায়। ধীরে ধীরে অভিকে নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নিতে থাকে। অন্যদিকে সবটুকু উজাড় করে দিতে থাকে কুহু অভিকে। ভালোবাসার এক অন্য নাম হচ্ছে পাওয়া। এইভাবে চলতে থাকে তাদের ভালোবাসার পথ। হাসি খুশি এবং অনাথ আশ্রমের ছেলে মেয়েদের নিয়ে বেশ সুখেই তাদের সংসার চলতে থাকে। আজকের গল্পটি এই পর্যন্ত।